আমি তখন হসপিটালে কল করে ছুটির জন্য আবেদন করছিলাম। এমন সময় হুট করে কে যেন পেছন থেকে আমার মাথায় হাত রেখে জিজ্ঞেস করলো, কেমন আছো রুষা? আমি কল কেটে পিছু ঘুরে দেখি একজন মধ্যবয়স্কা নারী আমার দিকে হাসি মুখে তাকিয়ে আছে। সে নারীর পিছনে এবার আয়াত ভাইয়াকে হাসি মুখে দেখা গেল। বুঝতে পারলাম উনি আয়াত ভাইয়ের আম্মু। আন্টি, আমি ভালো আছি, আপনি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। জানো, আয়াতকে দেখাচ্ছে আমি তোমাকে দেখার জন্য বেশি অস্বস্তি বোধ করছিলাম। এখন তোমাকে দেখার পর থেকে মনটা কেমন শীতল অনুভব করছি। রুষা তাকিয়ে আছে আয়াতের আম্মুর দিকে। অপরিচিত কারোর জন্য কেউ কি এমন করে জানা নেই। আয়াত ভাই পুরোটাই ওনার আম্মুর কপি। এত সুন্দর মায়া মায়া কথা আর কাউকে শুনতে দেখিনি, এই মা ছেলেকে ছাড়া। আয়াত ভাইয়ের আব্বু আম্মু ফিরে আসার খবর পেয়ে বাবা চলে এলেন। আরশি তার দাদা দাদুকে দেখে খুশিতে আত্মহারা। কাজল আপু তো শাড়ি পরে নতুন বউ সেজে ঘুরে বেড়াচ্ছে। আর কিছুক্ষণ পর পর আমার সামনে এসে বলছে, ভাবি, আমার খুব টেনশন হচ্ছে। শ্বশুর শাশুড়ির সামনে গেলে বুঝি এমন নার্ভাস ফিল হয়। তুমি কিভাবে আব্বার সামনে এত হাসি খুশি থাকো? রুষা হালকা হেসে কাজলের হাত ধরে বলে, তুমি এর আগে কখনোই তাদের সাথে কথা বলনি, দেখা করনি, তাই তোমার এত নার্ভাস ফিল হচ্ছে। এখন যতটা নার্ভাস ফিল হচ্ছে, দেখবে কাল সকালে ততটা নার্ভাস ফিল হচ্ছে না। তাছাড়া আয়াত ভাইয়ের আম্মু যথেষ্ট মিশুক প্রকৃতির। তোমার সাথেও তো কত মিষ্টি করে কথা বলল। কাজল রুষার কথায় কতটুকু যুক্তি খুঁজে পেলেও বোঝা গেল না, কিন্তু কাজলের চেহারায় সে নার্ভাসনেসটা আর দেখা যাচ্ছে না। সকলেই একসাথে মিলে দুপুরের খাবার খেতে বসলো। কাজল আর রুষা মিলে সকলকে খাবার সার্ভ করে নিজেরাও খেতে বসে পড়ল। এমন সময় আরশি তার ছোট ছোট পা দিয়ে দৌড়ে এসে রুষার পাশে গিয়ে দাঁড়ালো। উপস্থিত সকলেই আরশির দিকে তাকিয়ে আছে। রুষা খাওয়া বন্ধ করে আরিশকে জিজ্ঞেস করলো, কিছু বলবে আরশি? আরশি রুষার কথা জবাব না দিয়ে মোবাইল এগিয়ে দিল। রুষা আরশির হাত থেকে নিজের মোবাইল নিয়ে দেখলো কেউ কল করেছে, প্রায় 10 মিনিট হবে। এই জন্যই হয়তো আরশি মোবাইল নিয়ে এসেছে, কিন্তু নাম্বারটা আননোন হতে পারে, কোনো রোগীর স্বজন কল করেছে হয়তো। রুষা মোবাইল কানে ধরে সালাম দিল, কিন্তু ওপাশ থেকে কোনো সাড়া পাওয়া গেল না। রুষা কান থেকে মোবাইল সরিয়ে চেক করলো কল কেটে গিয়েছে কিনা, কিন্তু না, কল কাটেনি। রুষার চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো এঁটো হাত নিয়ে। রায়হান সাহেব ডাক দিবে এমন সময় কাজল ওনাকে ইশারায় চুপ থাকতে বলে। রুষা মোবাইল কানে ধরে বলল, হ্যালো, কি আপনি কথা বলছেন না যে? হ্যালো মাধুর্য। আজ কতদিন পর সে চিরচেনা ডাকে রুষার হৃদয় কেঁপে উঠল। দুকদুক করছে হৃদয়। স্বাভাবিক হতে পারছে না রুষা। সবই তার কাছে নিছক স্বপ্ন মনে হচ্ছে। চোখ খুলে তাকালে আদিলের মাধুর্য ডাক মুহূর্তে বিলীন হয়ে যাবে অদেশে। কথা বলবেন আমার সাথে? এবার রুষার বিশ্বাস হলো এটি তার স্বপ্ন নয়, সত্যি আজ তার আদিল তাকে ডাকছে। কান্নার বাঁধ ভেঙে গেল রুষার। হিসকি তুলে কাঁদছিল। তখনই মুখ দিয়ে কোনো শব্দই বের হচ্ছিল না রুষার। আর যদি তুমি আমার সাথে কথা না বলো, তবে আমি ব্রিজ থেকে লাফিয়ে পড়ে মরে যাব। তখন তুমি থেকো তোমার জিদ নিয়ে। ভীষণ রেগে কথাটি বলে আদিল কল কেটে দিল। এদিকে রুষা আদিলের কাছ থেকে এমন কথা শুনে আতঙ্কে থরথর করে কাঁপতে লাগলো। দিশেহারা বোধ করছে রুষা, কারণ আদিলের মোবাইলে কল যাচ্ছে না, সুইচ অফ জানাচ্ছে। রুষা কোনো মতে পায়ে হেঁটে ডাইনিং টেবিলের সামনে গিয়ে দাঁড়িয়ে রইল। ওর মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। রায়হান সাহেব এগিয়ে এলেন রুষাকে এমন অবস্থায় দেখে। কী রে, কী হয়েছে? তোকে এমন কেন দেখাচ্ছে? বাবা, আপনার ছেলে আমার কাছে কল দিয়ে বলেছে ও ব্রিজ থেকে লাফিয়ে পড়ে মরে যাবে। রায়হান সাহেব বিশ্বাস করতে পারছে না আদিল এই ধরনের কথা বলেছে। তবু ওনার এখন বেশ সন্দেহ হচ্ছে, সত্যি যদি আদিল সেরকম কিছু করে ফেলে। তিনি মোবাইল বের করে আদিলের নাম্বারে কল দিলেন, কিন্তু মোবাইল সুইচ অফ বলছে। রায়হান সাহেব এবার ঘামতে লাগলেন। রুষা রায়হান সাহেবের মুখের অভিব্যক্তি দেখে কিছুটা আন্দাজ করে নিয়েছে। খুব দ্রুতই ওর ঘরে গিয়ে বোরকা নিকাব পরে মোবাইল হাতে নিয়ে ঘর ছেড়ে বের হতে যাবে। তার আগে রায়হান সাহেব বলেন, তুই কোথায় যাচ্ছিস? আমি আর আয়াত যাচ্ছি। তোর শরীরটা এমনিতেই ভালো নেই। বাবা, আমি যাই, আপনি আয়াত ভাইকে নিয়ে আসুন। আমি যেতে যেতে বড্ড দেরি না হয়ে যায়। রুষা দ্রুত পায়ে হেঁটে বাড়ি থেকে বের হয়ে এলো। একটি সিএনজি ডাক দিয়ে উঠে পড়ল উদ্দেশ্য কুঞ্জবাড়ি। এদিকে আয়াত, তুমি এভাবে কেন বসে আছো? রুষা এই অবস্থায় একা বাড়ি থেকে বের হয়ে গেল। আর আদিলে বা কী অবস্থায় আছে কে জানে। রায়হান সাহেব কথাগুলো বলে আয়াতের মুখের দিকে তাকিয়ে রইল উত্তরের আশায়, কিন্তু আয়াত আয়েশ করে খেতেই লাগলো। আয়াতের আব্বু বেশ চটে গেলেন ছেলের এমন আচরণ দেখে। তোমাকে কি বলেছে তুমি শুনতে পারছো না আয়াত? আসলে হয়েছে কি বাবা,
আদিল ভাইয়া নিজের কোনো ক্ষতি করবে না, শুধুমাত্র রুষাকে ভয় দেখিয়ে কুঞ্জ বাড়িতে নেওয়ার জন্য মিথ্যে সুইসাইডের কথা বলেছে আদিল ভাইয়া। রুষা তো কোনোভাবেই আদিল ভাইয়াকে সুযোগই দিচ্ছিল না, তাই তো উপায় না পেয়ে। তার মানে কি? আমি জানি এমন মাথামোটা পরিকল্পনা শুধুমাত্র তোমার মাথায় থাকতে পারে। কাজল বেশ রেগে কথা বলে উঠল। বাকি সবাই অবাক হয়ে তাকিয়ে রইল একে অপরের দিকে। রুষার যেন প্রাণ যায় যায় অবস্থা। সত্যি যদি আদিল নিজের কোনো ক্ষতি করে ফেলে তবে রুষা বাঁচবে কি করে? আল্লাহ, আপনি আদিলকে শান্ত করুন। একবার শুধু ওনাকে সহি সালামতে খুঁজে পাই, তবে সারা জীবনেও আর কখনো ওনার সাথে অভিমান করে থাকবো না। নানান রকমের চিন্তা ভাবনা নিয়ে কুঞ্জ বাড়িতে পৌঁছালো রুষা। বাড়া মিটিয়ে এক প্রকার দৌড়ে মেন গেটের সামনে গিয়ে দাঁড়ালো। ভিতরে দারোয়ানকে দেখা যাচ্ছে। রুষা দারোয়ানকে ডাক দিতে দারোয়ান এগিয়ে এসে সালাম দিয়ে জিজ্ঞেস করলো, ম্যাম আপনি? হ্যাঁ আমি। তোমাদের স্যার ভিতরে আছে? জি ম্যাম আছে, আপনি যান। গেট খুলতে রুষা বাড়ির ভিতর প্রবেশ করলো। সদের দরজা হালকা ধাক্কা দিয়ে খুলতে গেল। রুষা যেন মন কিছুটা শান্তি পেল দরজা খোলা পেয়ে। হাতের ব্যাগটি ড্রয়িং রুমের সোফার উপর রেখে সিঁড়ি বেয়ে ওদের রুমের সামনে গিয়ে দাঁড়িয়ে রইল। 6 মাসের অন্তঃসত্ত্বা হওয়ায় এত দৌড়ঝাঁপের কারণে বেশ হাঁপিয়ে উঠেছে রুষা। তবু নিজেকে স্বাভাবিক করে ওদের রুমের দরজা ঠেলে প্রবেশ করলো। গজোরে কোনো আলো সিটে ফোটা নেই, অথচ বাহিরে তখনও বিকেল। জানালা বন্ধ, ঘরের বাতি নেবানো। রুষা এবার রুমের লাইট অন করলো। দেখলো পুরো ঘর ফাঁকা, কোথাও আদিল নেই। রুষার আবার ভীষণ কান্না পেয়ে গেল। সত্যি কি আদিল? আদিল কোথায় আপনি? প্লিজ চলে আসুন না। বিশ্বাস করুন, আমি আর কখনো আপনার সাথে রাগ করব না। আমার দম বন্ধ হয়ে আসছে। আপনি শুনতে পারছেন আমি কি বলছি? জোরে জোরে কান্না করছে রুষা। এমন সময় রুষাকে কেউ পরম আবেশে বুকের মাঝে টেনে নিল। রুষার এই স্পর্শ বহুচ্ছে না। এই স্পর্শখানি পেয়ে যেন রুষার কান্নার গতি আরও বেড়ে গেল। তলে তলে এত কিছু? তুমি আমার সাথে কথা বলবে না, আমার সাথে একই ছাদের নিচে বসবাস করবে না, তবে আজ কেন আমার কাছে ছুটে এলে? রুষার কান্নার বেগ কমে এলো আদিলের খোঁচানো কথা শুনে। রুষার চোখের পানি মুছে আদিলের দিকে তাকিয়ে দেখল। ঠোঁটের কোণায় দুষ্ট হাসি ঝুলিয়ে ওর দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে। রুষা এবার আদিলের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে বলল, আপনি তাহলে আমার সাথে প্র্যাঙ্ক করেছেন? আমি তাহলে শুধু শুধু আপনার জন্য চিন্তা করছিলাম। আপনি মিথ্যে কথা বলেছেন আমার সাথে। ভালোবাসার মানুষকে যখন কোনোভাবেই নিজের করে নেওয়া যায় না, তখন মিথ্যে বলে যদি তাকে কাছে পাওয়া যায়, তবে আমি মনে করি মিথ্যের আশ্রয় নেওয়াই শ্রেয়। আমি থাকবো না, চলে যাব। রুষা গজ ছেড়ে বের হয়ে যাচ্ছিল। আদিল পিছন থেকে রুষার হাত ধরে ফেলল। রুষা পিছন ফিরে আদিলকে বলল, হাত ছাড়ুন আমার, আমি থাকবো না এখানে। তুমি যেহেতু চলেই যাবে, তবে যাওয়ার আগে ছুরিটা দিয়ে আমাকে ক্ষত বিক্ষত করে চলে যাও। আমার আর বাঁচতে ইচ্ছে করে না রুষা। রুষা আমি মানছি সেদিন আমার ভুল ছিল, কিন্তু এরপর থেকে আমি বারবার তোমার কাছে গিয়েছি ক্ষমা চাইতে, তোমাকে এক পলক দেখার জন্য। কিন্তু তুমি হৃদয়হীনা, আমাকে বারবার খালি হাতে ফিরিয়ে দিয়েছ। রুষার দিকে একটি ছুরি এগিয়ে দিয়ে বলল আদিল। রুষা ছুরিটার দিকে তাকিয়ে আদিলকে উদ্দেশ্য করে বলে, আর আপনি কি করেছেন মিস্টার আদিল? আমার কথা একটিবারের জন্য শুনতে চেয়েছেন, নাকি একবার বোঝার চেষ্টা করেছেন আমি কি বলতে চাই আপনাকে? রুষার কান্নারত কণ্ঠে বলা এক একটি শব্দ যেন আজ তীরের মতো বিঁধে যাচ্ছে আদিলের পুরো শরীরে। আর একটুর ভুলের জন্য তার মাদুর চোখের পানি। অথচ কথা ছিল কখনোই ওই চোখে পানি আসতে দিবে না আদিল। কিন্তু সে কথা রাখতে পারল কই? রুষা, আমি মানছি সেদিন আমার ভুল ছিল, কিন্তু ওইসব কিছু যা আমার চোখের সামনে ছিল, ওইগুলোকে বিশ্বাস করা ছাড়া আমার উপায় ছিল না। কিন্তু হ্যাঁ, আমার সবচেয়ে বড় ভুল ছিল আমি কেন সত্যতা প্রমাণ করতে চাইনি। রুষা তাদের রুমের খাটের উপর মাথা নিচু করে বসে আদিলের কথাগুলো মনোযোগ দিয়ে শুনছে। আদিল সব কথা বলা শেষ হওয়ার পর রুষার আদিলকে উদ্দেশ্য করে বলল, সবই বুঝলাম, তবে কোন দিন থেকে মনে হলো যে আমি সঠিক? রুষা, তুমি আমাকে ভালোবাসো হাতে গোনা কয়েক বছর ধরে, অথচ আমি তোমায় ভালোবাসি তুমি আমাকে চেনার বহু আগে। তোমার সাথে চলাফেরা করে এতটুকু বুঝেছি, তুমি অন্তত এমন ঘৃণ্য মনোভাবপূর্ণ কাজ করবে না। আদিল রুষার চোখে থেকে তাকিয়ে কথাগুলো সম্পন্ন করতে পারেনি। নিজের করা কাজে ভীষণ লজ্জিত সে। নিজের প্রতি নিজের প্রচণ্ড রাগ জমেছে আদিলের। সে কিভাবে পারল নিজের ভালোবাসাকে এতটা অবিশ্বাস করতে? ভারী অদ্ভুত লাগে এই বিষয়টা আদিলের কাছে। এখন আপনি কি চাচ্ছেন? রুষার এমন প্রশ্ন শুনে আদিল চোখ তুলে তাকালো। সে কি চায় আসলে কি রুষা বুঝতে পারছে না?
নাকি বোঝার চেষ্টা করতে চাইছে না। রুষা, আমি চাই তুমি আমার কাছে ফিরে এসো, আমার অনাগত সন্তানকে নিয়ে। আমরা ঠিক আগের দিনগুলোতে ফিরে যেতে চাই, যেখানে শুধু সুখ, শান্তি, হাসি এবং ভালোবাসা থাকবে। সন্দেহ একটি সুখের সংসারকে নষ্ট করে দিতে পারে। আমি এই কয়েক মাসে উপলব্ধি করেছি। আদিলের সব কথা শুনে রুষা মিকি হেসে বলল, আদিল, সব স্মৃতি ভোলা যায় না। আমি প্রতি রাতে এখনও সেদিনের কথা মনে করে মন খারাপ করি। সে মন খারাপের রেশ ধরে চোখের পানিতে আমার বালিশ ভিজে যায়। কেন এমনটা হলো? আপনার কাছে এর উত্তর আছে? নেই হয়তো। কিন্তু আদিল, একটি বার আমাকে জিজ্ঞেস করতেন আসল ঘটনার সত্যতা কতখানি। রুষা কথাগুলো বলার সময় ওর গলা বারবার কেঁপে কেঁপে উঠছিল। আদিল রুষার মুখের দিকে তাকিয়েছিল। যখন দেখল রুষা কাঁদছে, তখন দৃঢ় পায়ে এগিয়ে গিয়ে রুষার পাশে বসল। আদিল রুষার ডান হাত নিজের হাতের মুঠোয় নিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, রুষা, পুরনো সব কিছু ভুলে গিয়ে আমরা কি পারি না নতুনভাবে সব কিছু শুরু করতে? রুষা কান্না বন্ধ করে আদিলের চোখের দিকে তাকিয়ে আছে। এই যে আদিলের এই চোখের চাহনিতে ঠিক আগের মতো ভালোবাসা দেখা যাচ্ছে, যে ভালোবাসা পেয়ে রুষা তার পুরনো স্মৃতি ভুলে নতুন সুখকর স্মৃতি করিয়ে রাখতে চেয়েছিল। কিন্তু সেই সুখ বেশি দিন টিকল কই? অজানা জ্বর এসে সব তছনছ করে চলে গিয়েছে। যার রোষানলে পড়ে আজ কতদিন এই মানুষটার কাছ থেকে দূরে সরে আছে। আদিলের হাতের মুঠোয় থাকা নিজের হাত ছাড়িয়ে রুষার চোখের পানি মুছে বলল, আমি কিছুদিন সময় নিতে চাই। আমিও আপনাকে ভালোবাসি আদিল। আমার কাছে ভালোবাসার চেয়ে সম্মান বড়। আমিও চাই আপনাকে ভালোবাসার চেয়ে সম্মান দিতে। আশা করছি আপনি আমার ব্যাপারটা বুঝতে পারবেন। রুষার সব কথা শুনে আদিলের মুখে এক সিলতে হাসির ঝলক দেখা গেল। আদিল খুশি হয়ে রুষাকে জড়িয়ে ধরল। রুষা খুশি হলো কিনা বোঝা গেল না। আদিল রুষাকে জড়িয়ে রেখে বলল, তুমি যতদিন ইচ্ছে সময় নাও, কিন্তু তুমি আমার হয়ে থেকো মাদর্স। রুষা আদিলের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে বলল, আমি কাজল আপুদের বাড়িতে যাব। চলো আমি তোমাকে পৌঁছে দিয়ে আসি। রুষা উঠে দাঁড়ালো। এরপর ওয়াশরুমে গিয়ে চোখ মুখ ধুয়ে এলো। এদিকে আদিল পরনের ড্রেস চেঞ্জ করে নিল। রুষা আদিলের কাছে আসতে ওর হাত ধরে বাড়ি থেকে বের হয়ে গেল। আদিল কার ড্রাইভ করছে আর রুষা কারের উইন্ডো দিয়ে বাহিরের দিকে তাকিয়ে আছে। রুষাকে বাহিরে থেকে ঠিক যতটা স্বাভাবিক দেখাচ্ছে, ভিতর থেকে রুষা ঠিক ততটা ভেঙে পড়েছে। আদিল ওর সাথে স্বাভাবিকভাবে কথা বললেও ওর সব পুরনো স্মৃতি মনে পড়ে যাচ্ছে। চাইলেও পারছে না সেই স্মৃতিগুলো দৃশ্যপট থেকে সরিয়ে ফেলতে। রুষা যখন ভাবাভাবিতে ব্যস্ত, এমন সময় ওর মোবাইলে কল এলো। রুষা স্বাভাবিক হয়ে ব্যাগ থেকে মোবাইল বের করে দেখলো নাজ কল করেছে। কল রিসিভ করে স্বাভাবিক কণ্ঠে বলল, কী রে, কেমন আছিস? আমি ভালো আছি রুষা, তুই কেমন আছিস? এই তো ভালো আছি। কোথাও যাচ্ছিস নাকি? হ্যাঁ, চট্টগ্রাম যাচ্ছি। চট্টগ্রাম কেন? তোর আত্মীয় স্বজন কেউই তো চট্টগ্রাম থাকে না। একটা কাজে যাচ্ছি, দোয়া করিস আমি যেন আমার উদ্দেশ্যে সফল হই। ভালো থাকিস রুষা। আদিল স্যার ভীষণ কষ্ট পেয়েছেন ওনার কাজে, ওনাকে মাফ করে দিস। তোরা দুজন দুজনকে কত ভালোবাসিস, সে যদি তোরাই সন্দেহ করে একে অপরের কাছ থেকে দূরে সরে থাকিস মানা যায়? মান অভিমানের ওজন কমিয়ে ভালোবাসার ওজন বাড়িয়ে একসাথে জোড়া শালিকের মতো থাকিস। রাখছি আমি, আল্লাহ হাফেজ। নাজ সেই কখন কল কেটে দিয়েছে, কিন্তু রুষা এখনও মোবাইল কানে ধরে রেখেছে। নাজের প্রত্যেকটি কথা মস্তিষ্কে ঘুরে বেড়াচ্ছে। আদিল ড্রাইভ করার ফাঁকে রুষার দিকে বারবার তাকাচ্ছিল। খেয়াল করে দেখল নাজের সাথে কথা বলার পর থেকে রুষা আরও চুপচাপ হয়ে গিয়েছে। আদিলের কার এসে কাজলদের বাড়ির সামনে থেমে গেল। আদিল কার থেকে নেমে রুষার ফাঁসের ডোর খুলে দিল। রুষা কার থেকে নেমে বাড়ির পথ ধরে হাঁটতে শুরু করলো। পেছন থেকে আদিল এসে রুষার হাত ধরে পাশাপাশি হাঁটছে। রুষা আদিলের দিকে এক পলক তাকিয়ে বলল, আমাকে ছাড়া এতদিন থাকতে আপনার কষ্ট হয়নি? আদিল ওর হাঁটা থামিয়ে দিল রুষার প্রশ্ন শুনে। রুষা আদিলের উত্তরের অপেক্ষায় চেয়ে রইল। আদিল রুষার হাত ছেড়ে দিয়ে ওর মুখে মুখে দাঁড়ালো। এরপরে নিজের দু হাতে রুষার মুখ আঁচলে নিয়ে বলল, রুষা, তোমাকে ছাড়া আমার একটি রাতও ভালো যায়নি। তোমাকে ভালোবাসার পর থেকে আমি তোমার বিরহে কাতর ছিলাম, কিন্তু তোমাকে নিজের করে পাওয়ার পর আবার হারিয়ে এবার যেন নিঃস্ব হয়ে পড়েছি। আমিও আপনাকে ছাড়া ভালো ছিলাম না আদিল। এত ভালোবাসা পাওয়ার পর হুট করে ভালোবাসার মানুষটির কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়লে নিজেকে ভালোবাসার কাঙাল মনে হয়। আপন মনে কথাগুলো বলছে রুষা।
ইস, একটি বার যদি রুষার মুখে এই কথাগুলো আদিল শুনতে পেত। রুষার কাছ থেকে কোনো উত্তরের আশা না করে রুষার কপালে চুমু দিয়ে হাত ধরে বাড়ির ভিতরে প্রবেশ করলো আদিল। সবাই তখন ড্রয়িং রুমে বসে আলাপ করছিল। এমন সময় একসাথে আদিল আর রুষাকে একসাথে বাড়িতে প্রবেশ করতে দেখে সবাই ভীষণ অবাক হলো। আদিল এগিয়ে এসে সবাইকে সালাম দিয়ে ভালো মন্দ ইত্যাদি জিজ্ঞেস করলো। হুট করে কোত্থেকে আরশি এসে আদিলের কোমর জড়িয়ে ধরল। আদিল আরশিকে কোলে নিয়ে আদরে আগলে নিল বুকের মাঝে। আরশি তার মামার কাঁধে মাথা রেখে শুয়ে রইল। সবাই আরশির কাণ্ড দেখে অভিভূত হয়ে যায়। কাজল আদিলকে বলল, ভাইয়া তুমি খাওয়া দাওয়া করেছো দুপুরে? কোত্থেকে করব? আমার কি বউ আছে নাকি? রুষার দিকে আর্সকে তাকিয়ে বলল আদিল। রুষা আদিলের এই কথায় রেগে গিয়েছে হয়তো। সবাইকে উদ্দেশ্য করে বলে, আমার ভালো লাগছে না, আমি রুমে গিয়ে ঘুমিয়ে থাকবো, কেউ যেন আমায় বিরক্ত না করে। বলেও রুমে চলে গেল। রুষা যেতেই একে একে আয়াতের আব্বু আম্মু আর আদিলের বাবা রায়হান সাহেব নিজেদের রুমে চলে গেলেন। ওনারা চলে যেতেই কাজল আর আয়াত হেসে ফেলল। আদিল সকলের হাসিতে লজ্জা পেয়ে বলল, এতে হাসির কি আছে? হাসির কিছু নেই বলছ? বউকে মিথ্যে হুমকি দিয়ে বাড়ি নিয়ে গেছ, এরপর একসাথে এলে আমাদের বাড়িতে আবার খাবারের কথা জিজ্ঞেস করতে বলছো বউ নেই। সামনে বউকে দাঁড় করিয়ে যদি বলো বউ নেই, তখন বউ রাগ করে রুমে যাবে না তো কী করবে? এখন তো বেশ ভালোই হয়েছে, ওর রুমে কাউকে যেতে মানা করেছে। ওর রুমে কাউকে বলতে তোদের মানা করেছে, আমাকে না। বুঝতে পেরেছিস? হ্যাঁ বুঝেছি, এখন বসো, খাবার খেয়ে নাও। কাজল উঠে চলে গেল কিচেনে। ড্রয়িং রুমে এখন শুধু বসে আছে আয়াত আর আদিল। অবশেষে নিজের মাধুর্যর রাগ ভাঙাতে পেরেছেন ভাইয়া। হয়তো ওর রাগের পাহাড় কবে কমবে জানি না, কিন্তু আমি আমার সর্বাত্মক চেষ্টা করব। আমার ভুলে যেহেতু এত কিছু, তবে চেষ্টা আমিই করব। আয়াত তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি আজ বুদ্ধিটা না দিলে হয়তো রুষা। ধন্যবাদ দিয়ে ছোট করবেন না ভাইয়া। আপনি যেভাবে কষ্ট পেয়েছেন রুষাও ঠিক একই কষ্ট পেয়েছে। আর কত কষ্টে থাকবেন দুজন। এবার না হয় মান অভিমানের পাট চুকিয়ে নিন। আদিল আয়াতের কথায় হেসে মাথা নাড়িয়ে সায় দিল। কাজল ডাক দিতেই আদিল ড্রয়িং রুম ছেড়ে ডাইনিং রুমে চলে গেল। আদিল গিয়ে দেখল রুষার ট্রেতে দুজন মানুষের খাবার সাজিয়ে রেখেছে। আদিল প্রশ্নসূচক দৃষ্টিতে কাজলের দিকে তাকাতে কাজল বলল, তোমার মাধুর্য তোমার কল পেয়ে না খেয়ে বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল। এখন যাও, তোমার মাধুর্যকে নিয়ে খাবার শেষ করো। আদিল কাজলকে ধন্যবাদ দিয়ে খাবার নিয়ে চলল রুষার ঘরের দিকে। আদিল খাবারের ট্রে নিয়ে রুষার ঘরের সামনে এসে দেখল দরজা খোলা আছে। আদিল মুচকি হেসে মনে মনে বলল, পাগলি একটা। এই বলল কেউ যাতে ওকে বিরক্ত না করে, সেই উনি দরজা খুলে বসে আছে। ঘরে প্রবেশ করতে দেখলো রুষা রুমে নেই। ওয়াশরুম থেকে পানির শব্দ আসছে, হয়তো শাওয়ার নিচ্ছে। আদিল খাবারের ট্রে খাটের উপর রেখে দিল। ওয়াশরুমে দরজা খুলে রুষা বের হয়ে ড্রেসিং টেবিলের সম্মুখে দাঁড়িয়ে চুল তোয়ালি দিয়ে মুছতে লাগলো। কেউ যে ওর ঘরে বসে আছে সেদিকে তাকিয়ে আছে, সেদিকে রুষার কোনো হেলদোল নেই। আদিল তার মাধুর্যের দিকে তাকিয়ে আছে। কিশোরী রুষা হুট করে নারীতে পরিণত হয়েছে। হলুদ ম্যাক্সি পরনে, বেজা এলোমেলো চুল, আয়নার প্রতিবিম্বের মাঝে তাকিয়ে নেশাক্ত হয়ে পড়ল আদিল। খাট থেকে উঠে দাঁড়ালো আদিল। এরপর দৃঢ় পায়ে হেঁটে রুষার পিছনে গিয়ে দাঁড়ালো। নিজের পিছনে কারো উপস্থিতি টের পেয়ে রুষা আয়নার মাঝে তাকিয়ে দেখল আদিল ওর দিকে নেশাতুর দৃষ্টিতে তাকিয়ে আছে। রুষা চুল মোছা বাদ দিয়ে আদিলের দিকে ঘুরে তাকালো। আদিল আর রুষা তখন ততটাই কাছাকাছি। আদিলের শ্বাস আশ্রে পড়ছে রুষার কপালে। রুষা আদিলের চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কিছু বলবেন? বলতে তো অনেক কিছুই চাই, কিন্তু সব কি বলা যায়? এতটুকু বলে রুষার কোমর জড়িয়ে ধরিয়ে নিজের সাথে মিশিয়ে নিল আদিল। রুষা অনেকটা অপ্রস্তুত হয়ে গেল আদিলের এমন কাণ্ডে। রুষা কিছু বলতে যাবে, তার আগে আদিল রুষার মুখে আঙ্গুল দিয়ে চুপ করিয়ে দিল। রুষা, তুমি অনেক জেদি। আমি মরে গেলে তুমি একটুও কষ্ট পাবে না। অন্তত এই কম আশা আমি উপলব্ধি করতে পেরেছি। তুমি শুধু আমার রাগই দেখলে। আমার রাগের অন্তরালে তোমার জন্য ভালোবাসা, তোমার জন্য অস্থিরতা, তোমার জন্য আমার হৃদয়ে যে হৃদস্পন্দিত হয়ে, তুমি তা কখনোই বুঝতে চাওনি রুষা। রুষা একদৃষ্টিতে আদিলের দিকে চেয়ে আছে। এই কথাগুলো শুধু আদিলের কাছ থেকে শুনতে ভালো লাগে, শরীর কাঁপা অনুভূতি জাগে। প্রতিনিয়ত একজনকে বারবার নতুন করে ভালোবাসতে ইচ্ছে করে। কেন এমন হয় রুষা? আমি জানি না সেদিন আমার আড়ালে কি ঘটেছিল, আর এখন আমি জানতেও চাই না। শুধু এটুকু বলতে চাই, তুমি শুধু আমার হয়ে থেকো রুষা।
আমি তোমাকে ছাড়া আর এক মুহূর্ত থাকতে পারছিলাম না, তাই তো মিথ্যে কথা বলে তোমাকে এক পলক দেখতে চেয়েছি। রুষা, ভালোবাসা যুদ্ধে নাকি সব জায়েজ। তোমাকে ভালোবাসার পর থেকে আমি নিজের সাথে দিনের পর দিন নিজের সাথে যুদ্ধ করে যাচ্ছি। নিজের অনুভূতিকে দমিয়ে রাখতে দিনের পর দিন যুদ্ধ করে গিয়েছি। তোমাকে জয় করার পর থেকে ভেবেছিলাম এই বুঝি যুদ্ধ জয়ী হলাম, কিন্তু আমি আমার একটি ভুলের জন্য আমার রাজ্যকে, আমার রানীকে হারাতে বসেছিলাম। সব হারানোর পর তোমার অস্তিত্ব আমার জীবনের জন্য কতখানি মূল্যবান আমি তখন থেকে বুঝতে পেরেছি। এখন যদি তোমাকে জয় করতে আমাকে আবারও ভালোবাসার যুদ্ধ করতে হয়, তবে তাই হোক, তবু তুমি আমার হয়ে থেকো। আদিলের দুচোখ ভিজে গিয়েছে কথাগুলো বলার সময়। রুষার বুক কেঁপে উঠল আদিলের বেজা চোখ দেখে। মানুষটা কেন কাঁদে? তার একটি ডাকের আশাই তো এতদিন পথের দিকে চেয়েছিল। আজ সেদিন এলো বলে। রুষা আদিলের বুকে মাথা রাখল। আদিলের যেন রুষা থেকে পাওয়া এই স্পর্শের খুব প্রয়োজন ছিল। ঝাপসা দুচোখ, মুখে এক ঝলক হাসির রেখা যেন আদিলকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষের কাতারে দাঁড় করিয়ে দিল। আপনি কেন কান্না করছেন আদিল? আই এম সরি। আমার উচিত ছিল আপনাকে সব সত্য ঘটনা বলে দেওয়া, কিন্তু আমি আপনার কাছ থেকে গোপন করেছিলাম। তা দেখে আপনি আমাকে সন্দেহ করেছেন। সব দোষ আমার আদিল, আপনি আমাকে মাফ করে দিন। আদিলের বুকে মাথা রেখে কথাগুলো বলছে রুষা। আদিল রুষাকে নিজের বুকের মাঝে আরও গভীরভাবে জড়িয়ে রাখল। রুষার মাথায় চুমু দিয়ে আদিল বলে, তুমি একটিবারও আমাকে সরি বলবে না। সব আমার দোষ। আমি জানি আমি কি অপরাধ করেছি। রুষা আদিলের বুক থেকে মাথা উঁচিয়ে কিছু বলবে তার আগে রুষার মোবাইল বেজে উঠল। রুষা এক পলক আদিলের দিকে তাকাতেই আদিল রুষাকে নিজের বাঁধন থেকে মুক্ত করতেই রুষা খাটের উপর থেকে মোবাইল নিয়ে কল রিসিভ করল। হ্যালো। সারি সারি গাছ অদূরে শহরের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে পাহাড়। রুষার আদিল এখন দাঁড়িয়ে আছে রৌনকদের বাড়ির ছাদে। রুষার প্রেগনেন্সি তখন 7 মাস। মর্নিং সিকনেসের জন্য সকাল থেকে রুষা কিছুই খেতে পারছে না, তাই আদিল রুষাকে নিয়ে রৌনকদের ছাদে এসে বসে আছে। আজ 2 দিন ধরে চট্টগ্রাম এসেছে ওরা দুজন। হুট করে সেদিন নাজের কল পেয়ে রুষার আদিল রওনা হয় চট্টগ্রামের উদ্দেশ্যে। এখন কেমন লাগছে রুষা? রুষার মাথায় হাত রেখে জিজ্ঞেস করলো আদিল। রুষা ইশারায় আদিলকে দেখলো ওর এখন ভালো লাগছে। এরই মাঝে আদিলের মোবাইলে কল এলো। আদিল কল রিসিভ করে সালাম দিতে ওপাশ থেকে বলে উঠল, আদিল, তুমি এভাবে ছুটি কাটালে হবে? তুমি একজন ডক্টর, এটা কি তুমি ভুলে গিয়েছ? সো সরি শিউলি ম্যাম, আসলে খুব জরুরি কাজে চট্টগ্রামে আসতে হয়েছে। আমি আগামীকালের ফ্লাইটেই ঢাকায় আসব। ঠিক আছে। তা রুষা কেমন আছে? ভালো আছে। মর্নিং সিকনেস এখনও কমেনি, আর কিছুদিন গেলে ঠিক হয়ে যাবে। রাখছি তবে। জি, আল্লাহ হাফেজ। কল কেটে দিল আদিল। রুষা প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকিয়ে আছে আদিলের দিকে। আদিল রুষাকে বলে, শিউলি ম্যাম কল করেছিল কবে ঢাকায় ফিরে যাব জানার জন্য। ও আচ্ছা, আমাদের কেন এখানে তলব করে নিয়ে এলো নাস, সেটাই তো এখনও বুঝতে পারছি না। দেখি কি বলে। চলো এখন নিচে যাই। রুষার হাত ধরে ধীরে ধীরে ছাদ থেকে নেমে এলো আদিল। নিচে ড্রয়িং রুমে আসতেই দেখলো রৌনক, নাজ আর রাফসান বসে আছে। আদিল আর রুষাকে দেখতে পেয়ে নাজ এগিয়ে এসে রুষার হাত ধরে সোফায় বসিয়ে দিল। রুষার পাশে বসে পড়ল। নাজ দীর্ঘশ্বাস ফেলে বলল, রুষা, তোকে একটা কথা জানানো হয়নি দোস্ত। রুষা খানিকটা অবাক হলো নাজের কাছ থেকে এমন কথা শুনে। কি কথা? আসলে আমি আর নাজ 2 দিন আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। রৌনক আদিলের দিকে তাকিয়ে বলল। রুষা অবাক হয়ে গেল। আদিল অবাক হয়ে বলল, তবে রুষাকে আপনি চিঠিতে যে কথাগুলো লিখেছেন, গিফটগুলোও দিয়েছেন, সেগুলো কি ছিল? আমি কখনোই রুষাকে খারাপ উদ্দেশ্যে চিঠি দেইনি। আমি তাহলে এবার কথাগুলো বলি। নাজ বলল। আদিল আর রুষা নাজের দিকে তাকিয়ে আছে। নাজ সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, সেদিন রুষাকে রৌনক যে চিঠিটা দিয়েছিল সেই চিঠি কখনোই রুষার কাছে পৌঁছায়নি, বরং রুষার কাছে অন্য কারো চিঠি পৌঁছেছিল। রুষার আদিল যেন অবাকের চূড়ান্ত পর্যায়ে। রৌনক মাথা নিচু করে রেখেছে। রাফসানও অবাক হয়ে তাকিয়ে আছে নাজের দিকে। নাজ সবার মুখের দিকে তাকিয়ে বড় করে শ্বাস ছেড়ে বলল, সেদিন রুষার কাছে রৌনকের নামে যে চিঠিখানা গিয়েছিল সেই চিঠি সত্যিকার অর্থে রাফসান রুষাকে দিয়েছিল। আই এম রাইট রাফসান? সকলের দৃষ্টি আবার রাফসানের দিকে। আসলে কি রাফসান সব কিছুর পেছনে সংযুক্ত? আমি সেদিন চট্টগ্রামে আসি রৌনকের সাথে দেখা করার জন্য। রুষার আদিলের মাঝে যত দূরত্ব সৃষ্টি হয়েছে, সব কিছুর পেছনে দায়ী ছিলেন রৌনক মির্জা।
এতকাল আমরা সবাই এটাই ভেবে এসেছি, কিন্তু এখানে আসার পর আমার এতদিনের পুরো ভাবনা মিসে হয়ে গেল। আপনি এসব কি বলছেন ডক্টর নাস? আমি কেন রুষাকে চিঠি দিতে যাব? তাছাড়া আপনার কাছে কি প্রমাণ আছে যে ওই চিঠি আমি রুষাকে দিয়েছি? নাজকে কথা বলার মাঝখানে থামিয়ে বলল রাফসান। কথার মাঝপথে বাধা পেয়ে নাজের চেহারায় বিরক্তির ছাপ স্পষ্ট হলো। প্রমাণ আমি কেন দিতে যাব? সত্যি করে বলুন তো, সেদিন রৌনক রুষাকে কোনো চিঠি দিয়েছিল? নাকি গিফট বক্সে রুষার জন্য নীল শাড়ি ছুঁড়ি রৌনক দিয়েছিল? নাকি শুধু চট্টগ্রাম থেকে ঢাকা কুঞ্জবাড়িতে প্রতিনিয়ত রৌনক রুষার কাছে প্রেমপত্র আদান প্রদান করেছে? রাফসান, আপনি নিজেকে বড্ড চালাক ভাবেন। প্রকৃত অর্থে আপনি বড্ড বোকা। আদিল, রুষা এবং রৌনকের দৃষ্টি এবার রাফসানের উপর। রাফসানকে আবার কিছুটা অপ্রস্তুত দেখাচ্ছে। নাচ টেবিলে রাখা ব্যাগ থেকে একটি কাগজ বের করে সবার সামনে ধরে বলল, এই হাতের লেখা হচ্ছে রৌনকের, কিন্তু যেই চিঠি রুষার কাছে গিয়েছে সেই চিঠির হাতের লেখার সাথে এক রত্তি মিলও নেই। নাচ কাগজটি এগিয়ে দিল আদিলের কাছে। আদিল তার মোবাইলের গ্যালারিতে গিয়ে সেই চিঠির ছবির সাথে এই কাগজের হাতের লেখার সাথে মিলিয়ে দেখল আসলে হাতের লেখার সাথে কোনো মিল নেই। রুষা আদিলের হাত থেকে চিঠিটা নিয়ে দেখল সত্যি মিল নেই। এবার এই ডায়েরির পাতায় লেখাগুলোর সাথে মিলিয়ে দেখুন আদিল স্যার, হুবহু মিলে যায় হাতের লেখা। নাজের হাত থেকে ডায়েরিটা নিয়ে মিলিয়ে দেখল সত্যি এই ডায়েরির হাতের লেখার সাথে মিল আছে। আদিল পুরো হতভম্ব হয়ে গেল। মানে এতদিন তারা একটা নির্দোষ মানুষকে দোষী ভেবে এসেছে, প্রতিনিয়ত গালমন্দ করে এসেছে। এসব ভাবতে গিয়ে লজ্জায় আদিলের মাথা নিচু হয়ে যাচ্ছে। তো রাফসান, এই ডায়েরিটা নিশ্চয়ই তোমার? ডক্টর নাজ, এতক্ষণ আপনাকে আমি যথেষ্ট সম্মান দিয়ে কথা বলেছি, তাই বলে ভেবে নেবেন আমি আপনার উপর যাতা চাপিয়ে দিবেন। তাছাড়া কারো পার্সোনাল ডায়েরি অনুমতি ছাড়া পড়তে নেই আপনি জানেন না? নাকি ন্যূনতম ভদ্রতা নেই আপনার মাঝে? রাফসান, আমি জানি কারো পার্সোনাল জিনিস পারমিশন ছাড়া ধরতে নেই, কিন্তু রাফসান তুমি ঠিক কতটা ডিসিপ্লিন? মানে নিজের ভাইয়ের নাম ব্যবহার করে প্রতিনিয়ত অন্যের স্ত্রীকে প্রেমপত্র দিয়ে এসেছ, প্রতিনিয়ত পার্সেল করে শাড়ি পাঠিয়েছ। এখন তুমি বলো, তুমি যে কাজগুলো করেছ এগুলো ঠিক কোন ভদ্রতার কাতারে পড়ে? আমি রুষাকে ভালোবাসি, এটাই সবচেয়ে বড় কথা। আমি পাগল হয়ে যাচ্ছিলাম নিজেকে মিথ্যে সান্ত্বনা দিতে দিতে। রাফসান বেশ চিল্লিয়ে কথাগুলো বলে উঠল। উপস্থিত সকলেই যেন এবার অবাকের চূড়ান্ত পর্যায়ে, বিশেষ করে রৌনক, আদিল আর রুষা। রাফসান রুষার পায়ের কাছে এসে বসে পড়ল। রুষা সরে এসে আদিলের শরীরের সাথে ঘেঁষে বসে রইল। রুষা, আমি আপনাকে ভালোবাসি। আপনাকে ভাইয়া কোনো প্রকার চিঠি দেয়নি। 10টা চিঠিতে লিখিত প্রতিটি শব্দ আমার লেখা। আমি দিশেহারা বোধ করেছিলাম, তাই উপায় না পেয়ে ভাইয়ার নাম ব্যবহার করেছি। আপনার জন্য যে শাড়িগুলো পাঠিয়েছি সেই সব শাড়িগুলো আমি মনের কল্পনায় দিয়ে দেখেছি আপনাকে দারুণ মানাবে সেই শাড়িগুলোতে। রাফসান, কিন্তু কক্সবাজারে তুমি আমাদের বলেছিলে তুমি রুষাকে ভাবি বানাতে চাও, তাই আমিও ততটা গুরুত্ব দেইনি, কিন্তু তুমি যে এরকম একটি জঘন্য কাজ করবে আমি ভাবতেও পারিনি। আদিল রেগে মেগে কথাগুলো বলে চেঁচিয়ে উঠল। আদিল, আপনার রাগ হচ্ছে কারণ সে মিথ্যের আশ্রয় নিয়েছে, আর আমার রাফসানের প্রতি ঘৃণা হচ্ছে কেন জানেন? রৌনকের প্রশ্নে সকলে রৌনকের দিকে তাকিয়ে আছে। রাফসান তার ভাইয়ের কথার ভাবার্থ বুঝতে পেরে মাথা নিচু করে ফেলল। সেদিন ঢাকা এয়ারপোর্টে যাওয়ার সময় যে ছিনতাইকারীদের কবলে আমরা পড়েছিলাম তা ছিল সম্পূর্ণ পরিকল্পিত, এবং এসব কিছুর মাস্টার মাইন্ড ছিল আমার ছোট ভাই রাফসান। আই এম রাইট রাফসান? আদিলা রুষা যেন বিশ্বাসই করতে পারছে না, মানে কি হচ্ছে। সেবার আমি ঢাকা যাওয়ার আগে রাফসানকে কথার ছলে বলেছিলাম আমি ডক্টর আদিলের সাথে দেখা করে আসব। তো আমি আপনার সাথে দেখা করতে গেলাম, কিন্তু কে জানতো আমার ভাই তার প্ল্যান মোতাবেক অন্য কিছু ভেবে রেখেছিল। সেদিন ছিনতাইকারী ছিল নামমাত্র ঘটনা, মূল কারণ ছিল ডক্টর আদিলকে হত্যা করা। কিন্তু ভাগ্যের উত্থানে সেদিন আমি তাদের হামলার শিকার হই। আদিলের দিকে তেড়ে আসা ছুরির আঘাত আমার শরীরে আঘাত লাগে। আমার ভাইয়ের প্ল্যান ফ্লপ। মিস্টার আদিল ভাগ্যক্রমে বেঁচে ফিরেছেন। আমার ভাবতেও ঘৃণা হচ্ছে আমার ভাই কাউকে পাওয়ার নেশায় হত্যার মতো জঘন্য অপরাধ করতে উদ্যত হয়েছে। কাউকে পাওয়ার নেশায় আমার নাম ব্যবহার করছে। রাফসান, কি এমন অপরাধে আজ তুই আমাকে এমন পরিস্থিতিতে এনে দাঁড় করিয়েছিস? রৌনকের একটি কথার উত্তর নেই আজ রাফসানের কাছে। সে শুধু জানে রুষাকে পেতে সে যা কিছু করেছে সব ঠিকই ছিল। রাফসান, তোমাকে আমি আমার ছোট ভাইয়ের মতো ভেবেছি, আর তুমি কি না? ছি, আমার ভাবতেও লজ্জা লাগছে। আদিল, আমি আর এক মুহূর্তের জন্য এখানে থাকতে চাই না। প্লিজ আপনি আমায় ঢাকায় নিয়ে চলুন।
রুষা সোফা ছেড়ে দাঁড়িয়ে আদিলের উদ্দেশ্যে কথাগুলো বলল। আদিল উঠে গিয়ে রুষার হাত ধরে বলল, রুষা প্লিজ তুমি হাইপার হইও না, আমরা আজই চলে যাব। রাফসান দ্রুত পায়ে এগিয়ে রুষার সামনে এসে হাত জোড় করে বলছে, রুষা তুমি প্লিজ যেও না, তুমি আমার কাছে চলে এসো, আমি তোমাকে পৃথিবীর সর্বোচ্চ সুখে রাখবো। তুমি এই ডক্টরের কাছে সুখে থাকবে না, আমি তোমাকে ভালোবাসি রুষা। মুহূর্তে থাপ্পড়ের ঠাস ঠাস শব্দে পুরো ড্রয়িং রুমে প্রতিদ্বন্দ্বী হলো। গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে রাফসান, আর রুষা অগ্নিমূর্তি হয়ে রাফসানের দিকে তাকিয়ে আছে ক্রোধ নিয়ে। তুই আদিলের পায়ের নখের যোগ্য না, তুই শুধু মানসিক সুখের সংসার নষ্ট করতে পারিস, কারো সুখের কারণ হতে পারিস না। আর এবারের জন্য তোর ওই নোংরা মুখে আমার বা আদিলের নাম উচ্চারণ করবি না। যে লোক তার ভাইয়ের নাম ব্যবহার করে তার স্বার্থ হাসিল করার জন্য, যে লোক একটা মানুষকে হত্যা করার পরিকল্পনা করে, সে আর যাই হোক ভালো মানুষ হতে পারে না। তোকে শুধুমাত্র তোর ভাইয়ের জন্য পুলিশের কাছে দিচ্ছি না, নয়তো আমি নিজ হাতে তোকে পুলিশের কাছে তুলে দিতাম। রাফসান অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে আছে রুষার দিকে। সে রাতে আদিল আর রুষা ডাকার পথে রওনা হয়। রনক আদিল আর রুষার কাছে ক্ষমা চায় রাফসানের কৃতকর্মের জন্য। রুষা চলে যাওয়ার সময় নাজ রুষার কানে কিছু বলতে রুষা আশ্বাস দেয় সে ব্যাপারটা সামলে নিবে। আদিল আর রুষা চলে যাওয়ার পর থেকে দরজা খিলিটে বসে আছে রাফসান। রনক একটিবারের জন্য রাফসানকে ডাক দেয়নি। এত বছর ধরে তার প্রত্যেকটি খারাপ কাজকে সে অদেখা ভেবে এসেছে, কিন্তু সে আজ যে কাজগুলো করেছে সেই কাজের কোনো মাপ নেই রনকের কাছে। এত কিছু মাঝেও রনকের বুকের বাঁ পাশে আজ কেমন শীতল অনুভব হচ্ছে। আজ কতগুলো দিন পর তার ভালোবাসার মানুষকে সে পেয়েছে। নাজকে সে কোনোদিন খুঁজে পাবে সে কল্পনাও কখনো করতে পারেনি। সেই দিনের পর আরও 15 দিন অতিবাহিত হয়েছে। রুষা চট্টগ্রাম থেকে আসার পর কিছুটা অসুস্থ হয়ে যায়, কিন্তু আদিলের সেবায় সুস্থ হয়। রুষা এখন কুঞ্জবাড়িতে চলে এসেছে। কী দরকার মনের মাঝে এত অভিমান রেখে, যেখানে আদিলের কোনো দোষ নেই। রুষা যদি চিঠি বা শাড়িগুলো আদিলের কাছ থেকে না লুকিয়ে সত্য ঘটনাও বলতো, তবে ঘটনা এত দূর পর্যন্ত এগোতো না। হয়তো তাদের দুজনের জীবনে সে বিষাদময় দিনগুলোই আসতো না। রুষা এখন 7 মাসের অন্তঃসত্ত্বা, তাই আদিল বারবার রুষাকে বলছে ম্যাটারনিটি লিভে যেতে, কিন্তু রুষা মানছে না। ওর একটাই কথা, ও আরও 1 মাস পর ছুটিতে যাবে। আদিল রুষার জিদের কাছেই হার মানে। আদিল রুষাকে সকালের নাস্তা খাইয়ে দিচ্ছে এবং নিজেও খাচ্ছে, আর পাশে চেয়ারে বসে নাস্তা খাচ্ছেন রায়হান সাহেব। ফাহিমা খালা এটা ওটা এগিয়ে দিচ্ছেন। সবাই এতবার বলার পরেও উনি একসাথে বসে নাস্তা খেতে রাজি হননি। এমন সময় আদিলের মোবাইলে কল আসে। আদিল এক হাত দিয়ে তার প্যান্টের পকেট থেকে মোবাইল বের করে দেখে আননোন নাম্বার থেকে কল আসছে। আদিল কল রিসিভ করতে ওপাশ থেকে বলল, তুমি কি ডাক্তার আদিল রহমান? জি, আপনি কি বলছেন? আমি তোমার কলিগ তাবাসসুম নাজের বাবা অ্যাডভোকেট নাজমুল হোসেন বলছি। তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। আমাদের বাড়িতে চলে এসো এবং সাথে করে নাজের বেস্ট ফ্রেন্ড রুষাকে নিয়ে এসো। জি স্যার, নিয়ে আসবো। আদিল কল কেটে দেওয়ার পর দেখলো ওর আব্বা আর রুষা ওর দিকে তাকিয়ে আছে। মোবাইল টেবিলের উপর রেখে আদিল এক টুকরো ফল রুষার মুখের সামনে ধরে বলল, আমাদের একটু পর নাজের বাড়িতে যেতে হবে, ওর বাবা কল করেছে। রুষা বিনা বাক্যে বেয়ে খাবার শেষ করে রুমে চলে গেল। রায়হান সাহেবের সাথে বিভিন্ন রকমের আলাপ করে আদিলও উঠে চলে গেল ওর রুমের দিকে। রুমে দরজা খুলে প্রবেশ করতে আদিল দেখল রুষা ভেজা চুলগুলো পিঠের উপর ছড়িয়ে ফ্যানের বাতাসে শুকানোর চেষ্টা করছে। আদিল এগিয়ে গিয়ে ড্রেসিং টেবিলের ড্রয়ার খুলে হেয়ার ড্রায়ার নিয়ে রুষার চোখের সামনে তুলে ধরল। রুষা ড্রায়ারটি দেখে বলল, এটা দিয়ে আমি কি করব? এটা দিয়ে মানুষ কি করে? ভেজা চুল শুকায়? রুষা, এতক্ষণ ধরে তুমি ভেজা চুল নিয়ে ঘুরছ। আমি কখনোই ড্রায়ার দিয়ে চুল শুকাই না। এখন জলদি করে আমাকে রেডি হতে সাহায্য করুন। আদিল রুষার কথায় দীর্ঘশ্বাস ফেলে কাবার্ডের দিকে এগিয়ে গেল। এরপর নীল রঙের একটি আবায়া বের করে রুষার দিকে এগিয়ে দিল। রুষা আবায়ার দিকে তাকিয়ে রইল। আদিল যখন দেখল রুষা ওর হাত থেকে না নিয়ে তাকিয়ে আসছে, তখন আদিল রুষাকে প্রশ্ন করে, পছন্দ হয়নি? হয়েছে তো, কিন্তু কিন্তু কি? দেখছেন না পেট উঁচু হয়ে আছে, এখন এই রঙটা পরলে পেট উঁচু দেখা যাবে বেশি। আপনি বরং কালোটা নিয়ে আসুন। আদিল রুষার কথা শুনে মুচকি হেসে কাবার থেকে কালো আবায়া এনে রুষার কাছে দিল। রুষা ধীরে ধীরে তৈরি হয়ে নিল। রুষা তখন ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চোখে কাজল দিচ্ছিল, আর আদিল পাঞ্জাবি পরছে। হুট করে আদিলের নজর পড়ল আয়নায় থাকা রুষার প্রতিবিম্বে।
কালো আবায়া, কালো হিজাব, হাতে কালো রঙের লেডিস ওয়াচ, চোখে কাজল, উঁচু উদর যেন আজ রুষাকে স্বর্গের পরীদের মতো দেখাচ্ছে। তার কালো পরী, হ্যাঁ, রুষাকে আজ সত্যি কালো পরী লাগছে আদিলের কাছে। রুষা তৈরি হয়ে আদিলের দিকে তাকালো, দেখলো আদিল ওর দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে। রুষা ধীরগতিতে এগিয়ে গেল আদিলের কাছে, এরপর জিজ্ঞেস করলো, আদিল? হ্যাঁ। কি দেখছেন অমন করে? দেখছি রাস্তা ভুল করে আমার ঘরে চলে আসা এক কালো পরীকে। তাই এই কালো পরীটা কে? আমার মাধুর্য। কালো পরীও হয় নাকি? হয়তো বাস্তবে কালো পরী নেই, কিন্তু তুমি আমার কালো পরী মাধুর্য। হয়েছে, এবার চলুন, দেরি হয়ে যাচ্ছে। আজ নয়তো রৌনক এসেছেন নাজদের বাড়িতে। রুষা যখন কথা বলতে ব্যস্ত, ঠিক তখনই আদিল তার মাধুর্যকে দেখতে ব্যস্ত। আদিল এক পা এগিয়ে রুষার খুব কাছে গিয়ে দাঁড়ালো। রুষার কথা বলা বন্ধ হয়ে গেল আদিলকে এত কাছে দেখে। কি হয়েছে আদিল? কথা বলো না রুষা। রুষার ঠোঁটে আলতো করে আঙ্গুল রেখে বলল আদিল। আদিল এগিয়ে রুষার ডান গালে চুমু দিতে রুষা চোখ বন্ধ করে ফেলল। আদিল সরে এসে রুষার মুখের দিকে তাকিয়ে দেখলো রুষার চোখ বন্ধ করে ফেলেছে। আদিল মুচকি হেসে রুষার বন্ধ দুচোখের পাতায় চুমু দিয়ে নিকাপ নামিয়ে দিল রুষার মুখশ্রীর উপর। রুষা ততক্ষণে লজ্জায় লাল হয়ে গেল। আদিল রুষার হাত নিজের হাতের মুঠোয় নিয়ে গস ছেড়ে বের হয়ে গেল। রায়হান সাহেব তখন ড্রয়িং রুমে বসে নিউজ পেপার পড়ছিলেন। আদিল আর রুষাকে দেখে হাসি মুখে বিদায় জানালেন। রুষাকে খুব সাবধানে কারের সিটে বসিয়ে আদিল ড্রাইভিং সিটে বসিয়ে কার স্টার্ট দিল। সারা পথ তারা কেউই কোনো কথা বলল না। কার যখন নাজদের বাড়ির সামনে থামলো, ঠিক তখনই রুষা বের হবে। ঠিক এমন সময় কি মনে হতেই রুষা এগিয়ে আদিলের গালে চুমু দিয়ে কার থেকে বের হয়ে গেল। আর আদিল রুষা থেকে এমন আকস্মিক চুমু পেয়ে হতভম্ব হয়ে যায়। বাম গালে হাত বুলিয়ে নিজ মনে হেসে ফেলল আদিল। ধীরপায়ে কার থেকে নেমে বাড়ির ভিতরে প্রবেশ করল আদিল। ড্রয়িং রুমে ঢুকতে দেখলো রৌনক সোফায় বসে আছে, পাশে নাজ মাথা নিচু করে বসে আছে। নাজের পাশে বসে আছে রুষা। আদিলের উপস্থিতি টের পেয়ে সকলে আদিলের দিকে তাকালো। আদিল সবাইকে সালাম দিয়ে রৌনকের পাশে বসে জিজ্ঞেস করলো, তাহলে জামাই চলে এলো শ্বশুর বাড়িতে? তা অ্যাডভোকেট শ্বশুর আছে কোথায়? বাবা রুমে বসে আছে, আল্লাহ জানে আজ বাবা সব কিছু জানলে কি করবে। নাজ চিন্তিত সুরে বলল। রুষা নাজের কাঁধে হাত রেখে অভয় দিচ্ছে। এমন সময় সিঁড়ি দিয়ে কারো নেমে আসার শব্দ শোনা যায়। সবাই তাকিয়ে দেখল শুভ্র পাঞ্জাবি পরনে, মাথায় আধা পাকা চুল, গালভর্তি দাঁড়িয়ে একজন মাঝবয়সী লোক নেমে আসছে হাসি মুখে। সবাই দাঁড়িয়ে সালাম জানালো। ভদ্রলোক সালামের উত্তর দিয়ে বসার জন্য ইশারা করলো। সবাই যার যার জায়গায় বসে পড়ে। নাজ বয়ে দাঁত দিয়ে নখ কাটতে লাগলো। রুষা দেখতে পেয়ে নাজের মুখ থেকে হাত সরিয়ে দিল। সবাই কেমন আছো? জি আলহামদুলিল্লাহ, সবাই একত্রেই বলে উঠল। তা এখানে রৌনক মির্জাকে, যে আজ আমার সাথে দেখা করার কথা ছিল? জি আমি রৌনক মির্জা। রৌনক নড়ে চড়ে বসে বলল। আদিল পাশ থেকে বলল, আসলে আঙ্কেল তোমার সাথে পরে কথা বলছি, তার আগে আমি রৌনকের সাথে কথা বলতে চাই। ওনার রাগী সুরের কথা শুনে সবাই ডোক গিলে বসে রইল। নাজ, জি বাবা, এই ছেলের সাথে তোমার কিসের সম্পর্ক? নাজ রৌনকের মুখের দিকে এক পলক তাকিয়ে মাথা নিচু করে চুপ করে রইল। আঙ্কেল আপনি অনুমতি দিলে আমি এই সম্পর্ক নিয়ে কথা বলতে চাই। রৌনক ঘাড় নিচু রেখে বলল। হ্যাঁ বলো। সেবার আমি ঢাকায় এসেছিলাম আমার কাজিনের বিয়েতে। বাবা মা বিহীন, আমরা দুবাই থাকি চট্টগ্রামে, কিন্তু আমাদের পুরো পরিবার ঢাকায়। তো আমার সে চাচাতো ভাইয়ের বিয়েতে আসার পর আমার একটি মেয়েকে দেখে ভীষণ রকমের ভালো লাগে। বলতে পারেন লাভ অ্যাট ফার্স্ট সাইট। কারণ তার দুষ্টুমি, তার মজার সুরে কথা বলাগুলো আমার মন কাড়ায়। আমার 27 বছরে প্রথমবার মনে হয় বাবা মাকে ছাড়াও কাউকে খুব আপন হয়, যার হাত ধরে অনায়াসে পার করে দেওয়া যায় অগণিত বসন্ত। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে যখন আমরা কনেদের বাড়ি থেকে ফিরে আসব, ঠিক তখনই আমার টনক নড়ে। আমি তো একটিবারের জন্য সে মেয়েটির নাম ঠিকানা জানতে চাইনি, তাহলে তাকে আমি খুঁজে পাবো কী করে? আমি তখন মনে মনে দিশেহারা বোধ করছিলাম। খোঁজ নিয়েও মেয়েটির কোনো তথ্য জানতে পারিনি। যখন আমি মেয়েটির কথা ভেবে দিনরাত পাগল হয়ে যাচ্ছিলাম, ঠিক তখন আমার চাচাতো ভাইয়ের বিয়ের সকল ফটো এলো। ছবি দেখার এক পর্যায়ে আমি আমার কাঙ্ক্ষিত মানুষটির একটিমাত্র ছবি খুঁজে পাই। আজ 2 বছর ধরে তার ছবি আমি অনেক যত্নে রেখেছিলাম,
কিন্তু কোনো এক কাল রাত্রিতে তার ছবি আমার কাছ থেকে কেউ ছিনিয়ে নেয়। চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি রাখতে। তাকে শত চেষ্টার পরেও খুঁজে না পাওয়া তার অস্তিত্বের একটিমাত্র ছবি যখন আমি হারিয়ে ফেললাম, ঠিক তখন আমার অবস্থা ভিটেমাটিহীন বাসিন্দার মতো। কে এই মেয়ে রনক? নাজমুল হোসেনের প্রশ্নে নাজ আরেক দিকে তাকিয়ে রইল, আর রনক মনে মনে সাহস জুগিয়ে নাম বলার জন্য নিজেকে প্রস্তুত করছে। আসলে সেই মেয়েটি হচ্ছে নাজ, আপনার একমাত্র মেয়ে। রনক নাজমুল হোসেনের চোখের দিকে তাকিয়ে বলে। নাজমুল হোসেন বিস্মিত হলেন। নাজ তার বাবার মুখের দিকে বোঝার চেষ্টা করছে। সত্যি তার বাবার মনে এখন কি চলছে? রুষা আর আদিলেরও বেশ চিন্তা হচ্ছে। রনকের হার্টবিট বেড়ে গিয়েছে। নিজেকে যথাসম্ভব শান্ত রাখার চেষ্টা করছে, কিন্তু পারছে না। রনক, কত বছর আগে তুমি নাজকে দেখেছ? 2 বছর 4 মাস 3 দিন আগে। রনকের হিসাব দেখে নাজ অবাক হলো, সাথে নাজমুল হোসেনও। এখন তুমি কি করতে চাইছ? আমি কি চাই আপনি বুঝতে পেরেছেন? তবুও বলছি, আমি চাই নাজকে আপনি আমার কাছে দিয়ে দিন। হয়তো আপনি ভাবতে পারেন অচেনা একটি ছেলেই আপনাকে মন গড়া ইতিহাস বলছে, কিন্তু আমি ঠিক ততটাই সত্য যতটা আমার নাজের প্রতি অনুভূতি সত্য। রনকের দুর্বল কণ্ঠে বলা প্রতিটি শব্দ যে কাউকে কনভিন্স করবে যে সত্য বলছে। নাজমুল হোসেন সোফা ছেড়ে উঠে দাঁড়ালেন। ওনাকে উঠে দাঁড়াতে দেখে সবাই উঠে দাঁড়ালো। নাজ অসহায় কণ্ঠে তার বাবাকে বলে, বাবা, কিছু বলবে না? আমি কি বলবো? শুনেছি তোমরা চট্টগ্রামে গোপনে বিয়ে করেছ, তাহলে এখন আমার সিদ্ধান্ত তোমাদের দুজনের কি প্রয়োজন আছে? নাজ মাথা নিচু করে ফেলল। রনক আদিলের দিকে অসহায় চোখে তাকিয়ে রইল। কিন্তু নাজ, আমি ভীষণ খুশি রে মা। আমার পরে কেউ তো এলো যে আমার পাগল মেয়েটাকে দেখে শুনে রাখবে। নাজমুল হোসেনের কথা শুনে নাজ, রনক, রুষা, আদিলের মুখে আনন্দের রেখা বেশি ওঠে। নাজ তার বাবাকে জড়িয়ে ধরল। নাজার বাবা মেয়েকে পরম আদরে বুকে আগলে নেন। বাবা মেয়ের এই সুন্দর একটি দৃশ্য দেখে উপস্থিত সকলেই অভিভূত হলো। আদিল গিয়ে রনককে জড়িয়ে ধরে অভিনন্দন জানালো। রুষা অদূরে দাঁড়িয়ে দেখছে তার বেস্ট ফ্রেন্ড আজ কত খুশি। সবার জীবনেই বুঝি ভালোবাসার বসন্ত এলে আনন্দ মাতোহারা হয়। হ্যালো, কে বলছেন? বাবি, বাবা, আমি রুষার মামি বলছি। আদিল বিস্ময়ে অবাক প্রায়। আজ এতগুলো বছর পর কি মনে করে রুষার মামি কল করেছে? জি মামি, আসলে বাবা, রুষার রাফির সঙ্গে বিয়ে হওয়ার রুষার মামা কয়েক মাস পর অসুস্থ হয়ে পড়েন। 6 মাসের অসুস্থতা কাটিয়ে দুনিয়ার মায়া ছেড়ে চলে যায়, আমাদের সবাইকে ছেড়ে। আমি 2 সন্তান নিয়ে কুল কিনারা না পেয়ে আমার বাবার বাড়িতে চলে যাই। এরই মাঝে রুষার জীবনে এত কিছু ঘটে যায় আমি জানতে অবধি পারিনি। যখন সব কিছু জানতে পারি ততদিনে অনেক দেরি হয়ে যায়। রুষার কোনো খোঁজ খবর পাইনি, হাল ছেড়ে দিয়েছি। হয়তো কোনোদিন রুষাকে পাবো ভাবতেও পারিনি। হুট করে গতকাল আমার বাবা বাড়ি থেকে আমাদের গ্রামে চলে আসি। তারপর তোমার নানুর সাথে কথা বলার ছলে জানতে পারি আমার রুষা তোমার স্ত্রী। কথা কি সত্য বাবা? জি মামি, সত্য। রুষা আপনাদের উপর অনেক অভিমান করে আছে, কিন্তু আপনাদের সাথে এত কিছু ঘটে গেল একটিবারও রুষাকে জানাননি কেন? যদি জানাতেন আজ হয়তো পরিস্থিতি অন্যরকম হতো। হ্যাঁ বাবা, তোমার নানু বলেছে কিভাবে রুষাকে তোমার বাবা আশ্রয় দিয়েছে। তোমার মোবাইল নাম্বার নিয়েছি তোমার মামাতো ভাইয়ের কাছ থেকে। তোমাদের অনেক অনেক ধন্যবাদ বাবা, আমার মেয়েটাকে আগলে রাখার জন্য। রুষা মামি, রুষার 7 মাসের অন্তঃসত্ত্বা। আপনি নানু হবেন, চলে আসুন না ঢাকায়। আপনাকে দেখলে রুষা অনেক খুশি হবে। কতদিন হলো রুষা তার আপন জনদের থেকে দূরে। হ্যাঁ বাবা, আমি আসব, আগামীকাল আমি আসব। রুষাকে দেখে রেখো। আল্লাহ হাফেজ। জি, আসসালামু আলাইকুম। আদিল কল কেটে দিল। টেবিলের উপরে থাকা ফটোফ্রেমের মধ্যে থাকা রুষার হাস্যোজ্জ্বল মুখশ্রীর দিকে তাকিয়ে রইল আদিল। এই হাসিতে আমার মরণ হোক মাধুর্য, শত কষ্ট করেও যে তোমায় পেয়েছি আমি, এটাই আমার পুরো জীবনের সার্থকতা। অজান্তে হোক তোমাকে যত কষ্ট দিয়েছি, এর চেয়ে বেশি তোমায় ভালোবেসে আগলে রাখবো, তোমায় আমার বুকের মাঝে। আজ শুক্রবার দিন। সকাল থেকে ফাহিমা খালাসহ আরও একজন গৃহকর্মী ভীষণ রকমের ব্যস্ত, কারণ আজ কাজলের শ্বশুর শাশুড়ি কাজল, আয়াত আর আরশি কুঞ্জু বাড়িতে আসবে, তাই এত এত আয়োজন। সকাল থেকে রায়হান সাহেব ড্রয়িং রুমে বসে আদিলের সঙ্গে বসে নানান রকমের কথা বলছেন। রুষা তখন ঘরে শুয়ে আছে। শরীরটা আজ আর ভালো যাচ্ছে না, তাই অবেলায় শুয়ে আছে। শুনেছে আজ নাকি আয়াত ভাইয়ের আব্বু আম্মু আর পুস্কি আরশিও আসবে। দুপুরের পরে আয়াতের পরিবার চলে এলো কুঞ্জু বাড়িতে।
রুষা তখন সোফায় বসেছিল, পাশে আদিল বসে আছে। রুষার নাকি আজ অনেক বমি বমি পাচ্ছে। রায়হান সাহেব মসজিদে চলে গিয়েছেন জোহরের নামাজ আদায় করতে। বাড়িতে প্রবেশ করার রুষাকে অমন অবস্থায় দেখে আয়াতের আম্মু দৌড়ে এসে রুষার সামনে গিয়ে দাঁড়ালেন। আদিল ওনাকে দেখে উঠে দাঁড়ালো। রুষার পাশে বসে আয়াতের আম্মু বলেন, কি হয়েছে তোমার? আসলে আন্টি, সকাল থেকে কেমন বমি বমি পাচ্ছে, কোনো খাবারের গন্ধ সহ্য করতে পারছি না। আদিল, জি আন্টি, এক টুকরো লেবু নিয়ে আসো। জি আন্টি, নিয়ে আসছি। আদিল দ্রুত পায়ে কিচেনে চলে গেল। ততক্ষণে একে একে সবাই বাড়িতে এসে পড়েছে। কাজল এসে রুষার মাথায় হাত রেখে বলল, কষ্ট হচ্ছে ভাবি? না আপু, আমি ঠিক আছি। রুষা মুচকি হেসে বলল। আদিল এক টুকরো লেবু এনে আয়াতের আম্মুর হাতে দিল। আয়াতের আম্মু লেবুর টুকরো রুষার হাতের মুঠোয় দিয়ে বলল, একটু একটু করে লেবু খাও, দেখবে বমি ভাবটা কমে যাবে। রুষা লেবুর টুকরো হাতে নিয়ে আয়াতের আম্মুর দিকে তাকিয়ে রইল। আজ যদি তার আম্মু তার পাশে থাকতো তাহলে হয়তো ঠিক এরকমভাবেই তার খেয়াল রাখত। কিন্তু আফসোস, তার মাও নেই, শাশুড়িও নেই। রুষা একটু স্বাভাবিক হতেই সবাই দুপুরের খাবার একসাথে খেয়ে নিল। দুপুরের খাবার শেষ হতেই আদিল এক প্রকার রুষাকে জোর করে রুমে নিয়ে গেল। রুষা যেতে চাচ্ছিল না, কিন্তু আদিলের উপরে কিছু বলতেও পারছে না। তাই উপায়ান্ত না পেয়ে আদিলের কথা মেনে ঘরে গিয়ে শুয়ে পড়ল। রুষা ঘুমিয়ে পড়তে আদিল ঘর ছেড়ে বের হয়ে আসে। ড্রয়িং রুমে আসতে দেখলো আয়াতের আম্মু জোর গলায় কাঁদছেন। কাজল, আয়াত, আয়াতের আব্বু, রায়হান সাহেব সকলে বিস্মিত হয়ে তাকিয়ে আছে আয়াতের আম্মুর পাশে দাঁড়িয়ে থাকা নারীর দিকে। কারণ এই নারী হচ্ছেন রুষার মামি। আর সবচেয়ে বড় কথা, আয়াতের আম্মুই হচ্ছেন রুষার জন্মদাত্রী মা। দূর থেকে কারো চাপা আর্তনাদ ভেসে আসছে। সবে চোখটা লেগেছিল, এত করুণ সুরের কান্না শুনে চোখ বন্ধ করে রাখা দায়। গায়ে থেকে কাঁথা সরিয়ে ধীরগতিতে খাট থেকে নেমে পড়লাম। এলোমেলো চুলগুলো ক্লিপ দিয়ে আটকে মাথার ওড়না দিয়ে গোমটা দিলাম। এরপর মোবাইল হাতে নিয়ে ঘর ছেড়ে বের হয়ে গেলাম। ঘর থেকে বের হওয়ার পর কান্নার শব্দ যেন আরও প্রকটভাবে শোনা যাচ্ছে। হুট করে আমার টনক নড়ল, কারণ এই কান্নার শব্দ ড্রয়িং রুম থেকেই আসছে। অজানা আতঙ্ক নিয়ে দ্রুত পায়ে হেঁটে নিচে চলে গেলাম। ড্রয়িং রুমে উপস্থিত হওয়ার পর দেখলাম আয়াত ভাইয়ের আম্মু কারো কাঁধে মাথা রেখে কাঁদছেন। অবাক হলাম, কি এমন কারণ হতে পারে যার জন্য তিনি এভাবে কাঁদছেন। আমাকে দেখতে পেয়ে আয়াত ভাই এগিয়ে এলেন আমার সামনে। আমার হাত ধরে নিয়ে গেলেন ওনার আম্মুর সামনে। আমি ভয়ে শেষ হয়ে যাচ্ছিলাম, না জানি কি হয়েছে। আশেপাশে আদিলকে দেখছি না। সবাই তো এখানে আছে, তবে আদিল কোথায় আছে? আয়াত ভাইয়ের আম্মুর দিকে তাকাতে ওনার পাশে বসা নারীকে দেখে মনে হলো উনি আমার অনেক পরিচিত। আর একটু ভালো করে খেয়াল করতে চিনতে পারলাম, কারণ তিনি আমার মামি। মামি আমাকে দেখে উঠে দাঁড়ালেন। উঠে এসে আমাকে ওনার বুকে জড়িয়ে নিলেন। আমি কাঁদতে কাঁদতে মামির বুকে আশ্রয় নিলাম। মা যখন কাছে ছিল না, তখন মামির বুকে মাথা রেখে মায়ের গায়ের গন্ধ খোঁজার চেষ্টা করতাম মামির শরীর থেকে। মামি আমার মাথায় চুমু দিয়ে বললেন, কত বড় হয়ে গেছিস টুনি, কেমন আছিস মা? আমি ভালো ছিলাম না তোমাদের ছাড়া। কীভাবে পারলে মামি আমার খোঁজ খবর না রাখতে? আমি কি বেঁচে আছি না মরে গেছি একটিবারে জানতেও চাইলে না। টুনি, তোর মামা তোর বিয়ের পর অনেক অসুস্থ হয়ে মারা যায়। আমি তো দুটো ভাই বোন নিয়ে কী করব, তাই তো নানু বাড়ি ছেড়ে আমার বাবার বাড়িতে চলে যাই। তো শ্বশুর বাড়িতে কল করেও তাদের সাথে যোগাযোগ করতে পারিনি। তারা কল রিসিভ করতো না। তাছাড়া তোকে কোথায় বিয়ে দিয়েছিল তোর মামা, কখনোই আমাকে নিয়েও যায়নি, বলেও যায়নি। বেশ কিছুদিন হলো আবারও তোর নানু বাড়িতে এসেছি। এরপর আমার দেখা হয় আদুলের নানুর সাথে। উনি আমাকে সব কথা বলে, রাফির কথা, তোর বাচ্চা, এরপর কিভাবে রায়হান সাহেব তোকে খুঁজে পাই, সর্বশেষ আদিলের সাথে তোর বিয়ে। মারে আমি যদি গোনাক্ষরেও টের পেতাম, তবে আমি তোকে আমার কাছে নিয়ে আসতাম। রুষার কোনো কথাতে খেয়াল নেই, দুচোখ ভিজে আছে। ও শুধু একটি কথা ভাবছে, ওর মামা আর বেঁচে নেই। অথচ তার কত রাগ জমেছিল তার মামা মামির প্রতি। এরই মাঝে আদিলকে দেখা গেলেও সদর দরজা দিয়ে বাড়িতে প্রবেশ করছে। আদিল দেখল রুষা তার মামির বুকে মাথা রেখে অজরে কাঁদছে। আদিল রুষার সামনে গিয়ে ওর মাথায় হাত রেখে বলল, আর কত কাঁদবে বলো তো? এমনিতেই সকাল থেকে শরীরটা তোমার খারাপ হয়ে আছে। রুষা ওর বুক থেকে মাথা উঠিয়ে দাঁড়ালো। এরপর আদিলের দিকে তাকিয়ে বলল, আপনি কইছিলেন এত সময় ধরে? হসপিটাল থেকে ইমার্জেন্সি কল এসেছিল। আদিল রুষার সাথে কথা বলার সময় খেয়াল করল আয়াতের আম্মুর দিকে। ওনার বেজা চোখ দেখে আদিলের মনে পড়ে যায় সেই কথাটি। মনে মনে বেশ শঙ্কিত আদিল, যদি রুষা সব সত্যি জানতে পারে তবে ওর প্রতিক্রিয়া কী হবে। রুষার চোখ মুছে আয়াতের আম্মুর দিকে বলল, আন্টি, এতক্ষণ কি তবে আপনি কাঁদছিলেন?
আমি কান্নার শব্দে ঘুম থেকে জেগেছি। আয়াতের আম্মু রুষার জবাবে কি বলবেন জানেন না। কি বলা যায় এই প্রশ্নের উত্তরে? টুনি, হ্যাঁ মামি, তোর মাকে কখনো দেখতে ইচ্ছে হয়নি তোর? মামির প্রশ্নে আমি অনেক অবাক হলাম, কারণ মামির কাছে বহুবার জিজ্ঞেস করেছিলাম আমার মায়ের কোনো ছবি আছে কিনা। প্রতিবার মামির উত্তর ছিল নেই। অথচ আজ মামি আমাকে জিজ্ঞেস করছে আমার কখনো মাকে দেখতে ইচ্ছে হয়েছে কিনা। আয়াতের আম্মু অনেক ভয় পাচ্ছেন। যদি ওনার ভাবি রুষাকে এখন সব সত্যি বলে দেয়, তবে ওনার মেয়ে এসব সহ্য করতে পারবে তো? এমনিতেই মেয়েটা অসুস্থতায় কাতর হয়ে আছে। আয়াত তার মায়ের হাত চেপে ধরতেই আয়াতের দিকে তাকালো ওর মা। আয়াত চোখ ইশারায় তার মাকে অভয় দিল। তোর বাবা যখন মারা গেল, তখন তোর দাদার বাড়ির কেউ তোদের মা মেয়েকে রাখতে চায়নি। অথচ তোর বাবা যখন বেঁচে ছিল, তখন তোর দাদার বাড়ির প্রত্যেকটি সদস্যের কী লাগবে তোর বাবার কাছে বলতো। তোর মামা তোকে আর তোর মাকে নিয়ে এলো আমাদের বাড়িতে। তোর মা ছিল ঠিক তোর মতোই সুন্দরী। তোর বাবার মৃত্যুর খবর পেয়ে এলাকার অনেক লোক তখন তোর মায়ের জন্য বিয়ের প্রস্তাব আমাদের কাছে পাঠাতে লাগলো। দিন দিন অতিষ্ঠ হয়ে যাচ্ছিলাম, কারণ বিয়ের অর্ধেক প্রস্তাব আসছিল এলাকার বখাটে ছেলেদের কাছ থেকে। এদিকে তোর মা কাউকে বিয়ে করতে রাজি নয়। হুট করে একদিন তোর মায়ের জন্য একটি প্রস্তাব এলো বিয়ের। লোকটি ছিল বিপত্নিক, বউ মারা গিয়েছে, তবে একটি ছেলে ছিল 11 বছরের। ঢাকায় নাকি তাদের গাড়ির শোরুম ছিল। সে ছেলেকে দেখাশোনা করতে একজন মায়ের দরকার। তোর মায়ের জন্য এসে ভালো বিয়ের প্রস্তাব আর হতেই পারে না। তাই তোর মামা আর আমি এক প্রকার তোর মাকে জোর জবরদস্তি করে ওই লোকটির সাথে বিয়ে দিয়ে দেই। তোর মার বিয়ে হয়ে যাওয়ার পরও তুই আমাদের কাছেই ছিলি, কারণ সেই লোকটা আমাদের বিয়ের আগে শর্ত দিয়েছিল তোকে সে কখনোই তাদের বাড়িতে নিয়ে যাবে না। যদি তোকে নিয়ে যায় তাহলে তোর মা নাকি ওনার ছেলেকে আদর করবে না। আমরা মেনে নিলাম ওনার কথা, তাও সুখী হোক তোর মা, এটাই আমাদের চাওয়া ছিল। আস্তে আস্তে করে আমাদের সাথে যোগাযোগ কমিয়ে দিল তোর মা। পরে একেবারে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। কয়েক মাস পর তোর মা আমার কাছে চিঠি দেয়। সেখানে লেখা থাকে ওর স্বামী ওকে আমাদের সাথে যোগাযোগ করতে বারণ করেছে। যদি যোগাযোগ করে তবে ওকে নাকি তালাক দিবে। চিঠির সর্বশেষ প্রান্তে তোর মায়ের একটি অনুরোধ থাকে, যেন আমি তোকে আমার মতো করে আগলে রাখি, তার কোনো ছবি যেন তোকে কখনো না দেখাই। আজ এতগুলো দিন পর হঠাৎ করে কেন এই কথাগুলো বলছো মামি? রুষার প্রশ্ন শুনে রুষার মামি ওনার ননদের মুখের দিকে তাকালেন। দেখলেন উনি অশ্রু চোখে দাঁড়িয়ে বারবার বারণ করছে রুষাকে সত্যিটা না জানাতে, কারণ আজ বহুদিন পর তোর মা চাইছে তোর সাথে দেখা করতে। দেখা করবি তোর মায়ের সঙ্গে? রুষা যেন নিজের কানকেও বিশ্বাস করাতে পারছে না। সত্যি কি তার মা তার সঙ্গে দেখা করতে চাইছে? আমার মা আমার সঙ্গে দেখা করবে কেন মামি? ওনার স্বামী ওনাকে বাধা দিবে না? আমরা বাঙালি নারী তো সবসময় স্বামীদের কাছে সবচেয়ে বেশি বাধাপ্রাপ্ত হই। রুষার কথা শুনে লজ্জায় মাথা নিচু করে ফেললো আয়াতের বাবা। আয়াত তার বাবার দিকে মাথা নিচু করে ফেলল। কাজল আর রায়হান সাহেব অবাকের চূড়ান্ত পর্যায়ে। আর রইল আদিল, সে আজ অত্যন্ত খুশি, কারণ আজ থেকে তার মাদুর্যের সব আপন মানুষ তার আশেপাশে থাকবে। আর কখনো রুষাকে বলতে হবে না যে সে এতিম, কেউ নেই ওর। হয়তো রুষা সত্যি জানলে কিছুটা মনোমালিন্য করবে, কিন্তু মেনে নিবে সে জানে, কারণ তার মাদুর্যের কোনো রাগ নেই, যা আছে সবে ভালোবাসা। তোর মা দাঁড়িয়ে আছে ঠিক তোর ডান দিক থেকে 1 হাত দূরত্বে। যদি মাকে দেখতে চাস তবে ঘুরে দেখ। রুষা কাঁপা শরীরে পাশে তাকিয়ে দেখলো তার থেকে 1 হাত দূরত্বে দাঁড়িয়ে আছে আয়াত ভাই আর ওনার আম্মু। তার মানে কি আয়াত ভাইয়ের আম্মু আমার মা? তাই বলে কি উনি এভাবে কাঁদছেন? রুষা বেজা চোখে ওর মামির চোখের দিকে তাকাতেই ওর মামি আশ্বাস দেয়। রুষা কোনো দিকে না তাকিয়ে দ্রুত পায়ে হেঁটে ওর মাকে জড়িয়ে ধরল। নিজের মেয়েকে আজ এত কাল পর নিজের কাছে টেনে নিল রুষার মা। দুই মা মেয়ের সুখের কান্নায় চারদিকে যেন আজ আনন্দের জোয়ার বইছে। সকলের চোখ ভেজা, অথচ মুখে এক সিলতে হাসি। আবসা কুয়াশায় শহরের স্নিগ্ধ সৌন্দর্য ঢাকা পড়ে গেছে। হাড় কাঁপানো শীতে জুবুথুবু হয়ে কম্বলের নিচে শুয়ে আছে রুষা। ওর বুকে মাথা গুজে গুটিসুটি হয়ে আছে ওর রাজপুত্র আরুষ। আদিল আর রুষার ছেলে আরুষ রহমান। 4 মাসের ছোট পুত্র কি আর শীত সহ্য করতে পারে? এদিকে আদিল রুষাকে জড়িয়ে ধরে বেঘরে ঘুমিয়ে আছে। এ যেন অনন্য এক দৃশ্য। আদিলের বক্ষ বন্ধনে রুষা আর রুষার বন্ধনে আরুষ আবদ্ধ। কারো হাসির শব্দে ঘুম ভাঙল রুষার। চোখ মেলে তাকিয়ে দেখলো ঘরে কেউ নেই। পাশ বিলে আদিলের দিকে তাকিয়ে দেখে আদিলও ঘুমাচ্ছে। আবারও হাসির শব্দ শোনা গেল। রুষা এবার আরুষের দিকে তাকাতে দেখলো আরুষ ঘুমের ঘোরে গাল বাঁকা করে হাসছে। আরুষের হাসি দেখে রুষার মুখে হাসি ফুটে উঠল।
আদিলকে হালকা ধাক্কা দিয়ে জাগানোর চেষ্টা করছে। আদিল চোখ মেলে রুষাকে প্রশ্ন করার আগে রুষি ইশারায় চুপ থাকতে বলে। আরুষের দিকে তাকাতেই বলল। আদিল আরুষের দিকে তাকাতেই দেখলো আরুষ ঘুমের ঘোরে মনের সুখে গাল বাঁকা করে হাসছে। আদিল রুষার দিকে তাকিয়ে হাসছে, ফিসফিসিয়ে রুষাকে জিজ্ঞেস করে, রুষা, আরুষ এভাবে হাসছে কেন? হয়তো ভালো কিছু দেখেছে। দেখুন না ওর হাসিটা কত পবিত্র, এত সুন্দর করে হাসে কেন আমার পুত্রটা? রুষা একমনে আরুষের দিকে তাকিয়ে বলতে থাকে, কারণ তার মায়ের হাসি সুন্দর। আদিলের কথার প্রেক্ষিতে রুষা আদিলের মুখের দিকে তাকালো। রুষা দেখছে আদিল একমনে তার দিকে তাকিয়ে আছে। রুষা প্রায়শই খেয়াল করেছে আদিলের এক এক সময় চাহনি এক এক রকম। এই যে এখন ও চাহনি দেখলে অজানা অনুভূতিতে পুরো দেহে শিহরণ ছড়িয়ে যাচ্ছে। আদিল শোয়া অবস্থায় রুষার দিকে ফিরে এক হাতে ভর করে রুষার কপালে ছড়িয়ে থাকা এলোমেলো চুলগুলো ঠিক করে এক মনে তাকিয়ে রইল। রুষা পিষপিষিয়ে আদিলকে উদ্দেশ্য করে বলল, কি দেখছেন অমন করে? দেখি আমার কাব্য লুকিয়ে বসত করা মাদর্শকে। তুমি আমার জীবনে এলে বলেই আজ কত সম্পর্কের সাথে পরিচিত আমি হয়েছি। বাবা হওয়ার কি এক অনুভব! মাদর্শ, তোমাকে বলে বোঝানো যাবে না। এই বুকে আগে শান্তির জোয়ার এসেছে। তোমার মুখ দেখে ইদানিং আরও একটি মুখ যোগ হয়েছে, আর সেই মুখ হলো আমার আরুষের। রুষা আদিলের বুকে মাথা রাখতেই আদিল রুষাকে এক হাতে জড়িয়ে নিল নিজের বুকে। রুষা আদিলের বুকে আঁকিবুকি দাগ আঁটতে লাগলো। হুট করে রুষা বলে, আদিল, আমি আপনাকে অনেক ভালোবাসি। ঠিক ততটা ভালোবাসি যতটা ভালোবাসলে মৃত্যুর পরও এই ভালোবাসার একরত্তি অনুভব বলা যায় না। আমি আপনাকে ভালোবাসতে চাই মৃত্যুর পরও। আদিল, আমি যদি আপনার আগে এই পৃথিবী ছেড়ে চলে যাই, আপনি কিন্তু আমাকে ভালোবাসতে ভুলে যাবেন না। আমি আপনার জীবন গল্পের ভালোবাসা নামক উপন্যাসের শেষ পাতা অবধি থাকতে চাই। রুষার মৃত্যুর কথা শোনার পর আদিলের বুক অস্বাভাবিকভাবে কাঁপছে। রুষাকে নিজের বুকে শক্ত করে চেপে ধরে বলল, রুষা, মৃত্যু প্রত্যেকের জন্য অনিবার্য। আমরা নিজের মৃত্যু চেয়ে আমাদের ভালোবাসার মানুষের মৃত্যু হবে এই ব্যাপারটি নিয়ে বেশি ভয় কাজ করে। প্লিজ রুষা, তুমি কখনো আমার সামনে তোমার মৃত্যুর কথা বলো না। আমি ভাবতেও পারবো না যে তুমি আমাকে কোনো একটা সময় একা করে চলে যাবে। বরং তুমি তোমার সকল মোনাজাতে বিধাতার কাছে প্রার্থনা করো আমি যাতে তোমার আগে এই ধরনের মায়া কাটিয়ে চলে যেতে পারি। আমি তোমাকে ছাড়া বহু বছর থেকেছি। সেই দিনগুলোর কথা মনে পড়লে আর সাহস হয় না আমার তোমাকে ছেড়ে একাকী বিষণ্ণ মনে দিন পার করতে। হুট করে আদিল আর রুষার মন বিষণ্ণ হয়ে গেল। রুষা আদিলের হাত নিজের হাতের মুঠোয় নিয়ে উল্টো পিঠে চুমু খেল। নিঃশব্দে কাটিয়ে পুরো রাত কাটিয়ে দিল দুজনে। কিছু কিছু সময়ে কথার কোনো মানে হয় না, চুপ থাকাই বরং স্বাভাবিক। হসপিটালে রাউন্ড শেষ করে বাড়িতে ফিরে যাওয়ার উদ্দেশ্যে কেবিন থেকে বের হবে রুষা। এমন সময় ওর অ্যাসিস্ট্যান্ট এসে জানালো কেউ ওর সাথে দেখা করতে এসেছে। রুষা ঘড়ির দিকে তাকিয়ে দেখলো দুপুর 2টো বাজে। আরুষ হয়তো কান্না করছে না, জানি কি করছে আমার ছেলেটা। দীর্ঘশ্বাস পেলে রুষা বলল, ভিতরে বসতে বলুন। রুষা অস্থির হয়ে চেয়ারে বসে পড়ল। দরজা খুলে একজন পুরুষ আর একজন বৃদ্ধা প্রবেশ করলো। রুষার খুবই পরিচিত এই দুজন, কারণ তার সাজানো গোছানো জীবনটা উলটপালট হওয়ার পিছনে এই দুজন মানুষের অবদান অনেক বেশি। রাফিয়া তার মা এসেছে রুষার সঙ্গে দেখা করতে। রুষাকে আজ এমন এক অবস্থানে দেখে রাফিয়া তার মায়ের লজ্জায় মাথা নিচু হয়ে গেছে। রুষা হাসি মুখে দাঁড়িয়ে সালাম দিল রাফির মায়ের উদ্দেশ্যে। রাফির মা সালামের জবাব দিয়ে বলল, কেমন আছো রুষা? বেশ ভালো আছি। আপনারা? আমরা ভালো আছি। এতক্ষণে মুখ খুলল রাফি। রুষা রাফিকে এক প্রকার ইগনোর করে রাফির মাকে জিজ্ঞেস করল, কিছু বলবেন আপনি? আসলে কিভাবে যে বলি কথাটা, আমাদের মাফ করে দিস। আমাদের ভুল হয়েছিল সেদিন তোকে ওভাবে বাড়ি থেকে বের করে দেওয়া, আমাদের উচিত হয়নি। রুষা নিচের দিকে একমনে তাকিয়ে আছে। রাফির মায়ের সব কথা বলা শেষ হওয়ার পর রুষা বলে, আমি আপনাদের মাফ করার কে? তবে আপনাদের প্রতি আমার কোনো রাগ অবশিষ্ট নেই। যেদিন থেকে আমি রায়হান আঙ্কেলের মেয়ে হিসেবে মাথা উঁচু করে এই সমাজে নিজের পায়ে নিজে দাঁড়িয়েছি, ঠিক সেদিন থেকে ওই মানুষটা যদি সেদিন আমাকে সাহায্য না করতো তবে আমার অবস্থান কি হতো আমি জানি না। থাক সেসব কথা। শুনেছি আপনার দুজন নাতনি হয়েছে, তাদের দেখে রাখবেন। মেয়ে হয়েছে বলে অবহেলা করবেন না আবার। আমি চলি, আমার ছেলে হয়তো আমার অপেক্ষায় পথের দিকে চেয়ে আছে। রুষা খুব তাড়াহুড়ো করে কেবিন ছেড়ে বের হয়ে গেল। অতি সন্তপূর্ণে চোখের পানি মুছে আদিলের কেবিনের সামনে গিয়ে দরজায় নক করে বলল,
স্যার আসবো? আদিল রুষার কণ্ঠে শুনে মুচকি হেসে বলল, হ্যাঁ আসুন। রুষা ভিতরে প্রবেশ করে বলল, চলুন, আপনার ছেলে আমাদের অপেক্ষায় বসে আছে। আদিল তার অ্যাপ্রন এক হাতে নিয়ে রুষার সামনে দাঁড়িয়ে কপালে দীর্ঘ চুমু দিয়ে বলল, সকালে আজ দেওয়া হয়নি, মনে হচ্ছিল কি যেন মিসিং, এখন পরিপূর্ণ মনে হচ্ছে। রুষা কপালে হাত দিয়ে হেসে ফেলল। আদিল রুষা এক হাত ধরে কেবিন থেকে বের হয়ে যায়। করিডোর দিয়ে বের হওয়ার সময় রাফি আর ওর মা দেখলো কারো হাত ধরে রুষা বের হয়ে যাচ্ছে। নিকাপে ঢাকা মুখ কিন্তু উন্মুক্ত দুচোখ দেখে মনে হচ্ছে রুষা অনেক খুশি, অনেক সুখী, কারণ সব মিথ্যে হলেও চোখের ভাষা কখনো মিথ্যে কথা বলে না। বাড়িতে প্রবেশ করতে আদিল আর রুষা দেখলো তাদের পুত্র আরুষ তার দাদার গাড়ে মাথা রেখে জোর গলায় কাঁদছে। রুষা আর আদিল দ্রুত পায়ে হেঁটে আরুষের কাছে গিয়ে একসাথে বলল, কি হয়েছে আমার বাবার? আমাদের মিস করছিল বুঝি? ছোট আরুষ কি বুঝলো কে জানে, কিন্তু ওর দন্তবিহীন হাসিতে বোঝা গেল ওর বাবা মাকে দেখেও অনেক খুশি হয়েছে। রুষা আরুষকে রায়হান সাহেবের কাছ থেকে নিয়ে বুকের মাঝে চেপে ধরল। ছোট্ট আরুষ তার মায়ের বুকে চুপটি করে আছে। আদিল ঝুঁকে আরুষের মাথায় চুমু দিয়ে হাত বুলিয়ে দিল। রায়হান সাহেব হাসি মুখে তাকিয়ে আছে ছেলের পরিবারের দিকে। আজ তার আদিল কত খুশি। তুমি ঠিক ছিলে, আমি বলছিলাম তোমার ছেলে আদিল আজ কত সুখী। তুমি যদি নিঃস্বকে দেখতে হয়তো তুমিও অনেক আনন্দিত হতে। দীর্ঘশ্বাস ফেলে আপন মনে বিড়বিড় করে নিজের মৃত স্ত্রীর উদ্দেশ্যে কথাগুলো বললেন রায়হান সাহেব। বিকেলে ছাদে দাঁড়িয়ে নিজের মায়ের সঙ্গে মোবাইলে কথা বলছে রুষা। কাজল আয়াতের বাবা মা কানাডায় চলে গিয়েছে আজ 2 মাস হবে। রুষা তার মাকে প্রচণ্ড মিস করে, আজও মিস করছে, তাই এই সময় কল দিয়ে কথা বলছে। মা, তোমাকে ছাড়া আমার একটু ভালো লাগে না। আরুষ তার নানুকে অনেক অনেক মিস করছে। রুষার গোমরা মুখ দেখে রুষার মায়ের বুক কেঁপে উঠেছে। অদূর দেশে ভিডিও কল একমাত্র মাধ্যম নিজের প্রিয়জনদের দেখার। আমিও তোকে ভীষণ মিস করছি রুষা, তবে তোর থেকে আরুষকে বেশি। আর কিছুটা দিন, এরপর একেবারে তোদের কাছে ফিরে আসব। মোবাইল স্ক্রিনে চুমু দিয়ে নিজের মেয়েকে বললেন। রুষা মুচকি হেসে বলল, বাবা কেমন আছে? তোর যে বাবা আছে এটা কি তোর খেয়ালে আছে নাকি? এবার মোবাইল স্ক্রিনে দেখা গেল রুষার বাবা, অর্থাৎ আয়াতের আব্বুকে। না বাবা, বলিনি। হসপিটালের ডিউটি, তোমাদের আরুষের সাথে সময় কাটাতে গিয়ে কখন সময় গড়িয়ে যায় টেরই পাই না। ভালো থাকিস, আর আদিলের আরুষের এবং নিজের খেয়াল রাখিস। নে, তোর সাথে নাকি আয়াত কথা বলবে। আয়াত ভাই মোবাইল হাতে নিয়ে বলে, তুই তো এখন আমার বোন, তাই না? হ্যাঁ হ্যাঁ ভাইয়া। কিছু হয়েছে? কিছু হয়নি বলছিস? আমাকে একটিবার নিচ থেকে কল দিয়ে বলিস ভাইয়া কেমন আছো? একটি মাত্র বোন আমার, সে বোন যদি ভাইয়ের খোঁজ খবর না নেয় তবে কেমন লাগে? আয়াত মুখ কালো করে বলল। রুষা জিভে কামড় দিয়ে বলল, সরি ভাইয়া, নেক্সট টাইম আর কখনো ভুল করব না। কেমন আছে ভাবি? তোর ভাবি ভালো আছে, তবে এবার নাকি তোর জন্য কানাডা থেকে সারপ্রাইজ গিফট নিয়ে আসবে। কী সারপ্রাইজ বলো না? বলতে হবে? হ্যাঁ বলতে হবে। তোর ভাতিজাকে নিয়ে কানাডা থেকে বাংলাদেশ আসবে তোর কাছে। আরুষির নাকি ভাইয়ের প্রয়োজন। আর তোর ভাইয়ের ছেলে? তার মানে ভাবি? ইয়েস, তোর ভাবি অন্তঃসত্ত্বা। এত এত খুশির খবর শুনিয়ে আমি অনেক আনন্দিত। কাজল ভাবির সাথে কথা বলে খুশি মনে কল কেটে দিলাম। নিজের পিছনে কারো অস্তিত্ব টের পেলাম। আমি জানি কে সে। আমার পিঠ এলিয়ে দিলাম তার বুকে। দুহাতে পেঁচিয়ে আমায় জড়িয়ে নিল তার বুকে। সামনের আকাশে লাল আভা ছড়াচ্ছে সূর্যের আলো। সময়টা শেষ বিকেলের কিনা। আপনি আমার জীবনে এলেন বলেই আজ আমার জীবনের প্রতিটি কোণে সুখে ভরা। রুষার মুখে হাসি, অথচ চোখ ভর্তি জল। রুষার কাপা স্বরের কথা শুনিয়ে আদিল রুষাকে নিজের দিকে ঘোরালো। রুষার চোখের জল নিজের হাত দিয়ে মুছে বলল, কান্না কেন করছো? কিছু কান্না সুখের হয়, আপনি বুঝবেন না। আদিল রুষার মুখ নিজে দুহাতে উঁচিয়ে নিল। রুষার চোখে চোখ রেখে বলল, কান্না সুখের হোক বা দুঃখের, আমি চাই আমার মাদর্সের চোখে কোনো পানি না আসুক, হোক সেটা বিন্দু মাত্র। রুষা দুহাত দিয়ে আদিলের গলা জড়িয়ে ধরে নিজের দিকে টেনে এনে বলল, আমাকে নিয়ে এত ভাবতে কে বলেছে আপনাকে? আমি ভাববো না তো কে ভাববে? সারাদিনের খোঁজাখুঁজির পরও যখন তোমায় পেলাম না, সে আমার জীবনের শেষ বিকেলে তুমি এলে। রুষার কপালে নিজের কপাল ঠেকিয়ে বলে আদিল, আপনাকে ভালোবাসি। আমিও তোমাকে অনেক ভালোবাসি মাদর্স। অদূরে আকাশে দাঁড়িয়ে থাকা সূর্যের লালিমা ছাড়িয়ে শেষ বিকেলকে করে তুলেছে আরও মনোমুগ্ধকর। গা শিরশিরে বাতাস বইছে চারদিকে।
বাতাসের কলকলানি সুরে কেউ গাইছে ভালোবাসার পূর্ণতার গান। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে শেষ বিকেলে এলে তুমি। এটা গল্পের শেষ অংশ। গল্পটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।